Hello everyone, Assalamu alaikum. Welcome back to our show. আমাদের স্কলারশিপ এবং স্কলারশিপ প্রিপারেশন নিয়ে যে আমরা সেশনগুলো করছিলাম লাইভ সেশন তারই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলতে যাচ্ছি জাপানের মনবুগাকুশু স্কলারশিপ বা মনবুসু বলে আসলে নামটা একটু কঠিনই স্কলারশিপ নিয়ে। আর এটা আর্টের নাম হচ্ছে ম্যাক্সড স্কলারশিপ, এটা এই নামে বেশি পরিচিত আসলে। আর আজকে আমাদের সাথে কথা বলার জন্য জাপান থেকে যুক্ত হয়েছেন সালমা সালমা আলামিরা। সো আমরা হচ্ছে সালমার সাথে কথা বলবো আজকে। সো হাই সালমা, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। Yes. ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো আহ দর্শকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন, যারা হচ্ছে আসলে জাপানে পড়াশোনা করতে আগ্রহী সরকারি স্কলারশিপ নিয়ে, তাদের জন্য এই স্কলারশিপটি অনেক ভালো একটি স্কলারশিপ। কারণ অনেকে আসলে আহ, দেশের কাছে থাকতে চায় অনেকগুলো রিজনেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো জাপান হচ্ছে অনেক, মানে ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস, যে আপনি এশিয়াতে আছেন, বাড়ির পাশে আছেন, বাট হচ্ছে আপনি খুব ভালো এডুকেশন পাচ্ছেন, যে এডুকেশনটা আসলে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। এবং ওরা আবার আপনাকে স্কলারশিপ দিচ্ছে বা ফ্রি পড়াশোনা করার সুযোগ দিচ্ছে। তো সেক্ষেত্রে জাপান ইজ এ গুড চয়েস। সো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা এই স্কলারশিপের সবগুলো দিক নিয়ে কভার করব, যে স্কলারশিপের প্রিপারেশন থেকে শুরু করে স্কলারশিপের কি কি করতে হয়। সো সালমা হচ্ছে তার নিজের এক্সপিরিয়েন্সই শেয়ার করবে। আসলে আমরা আসলে কেউ এক্সপার্ট না কারো জায়গা থেকে, বাট জাস্ট আমি গেস্টদেরকে ডাকি হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে কিছু মানুষজন তাদের একটু আইডিয়া পেলে যে আসলে স্কলারশিপটা কিভাবে আগাতে হয় বা কিভাবে কি করতে হয়। সো সালমা, তুমি যদি শুরুতে একটু দর্শকদের উদ্দেশ্যে তোমার একটু পরিচয়টা দাও, তোমার বাংলাদেশে কোন ইউনিভার্সিটি ছিল বা একটু জাস্ট ব্রিফলি যদি একটু বলতা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হুম, আম, আর আমি হচ্ছে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টে 2019 স্কুল ইয়ারে আমার ব্যাচেলর কমপ্লিট করেছি। তারপর ব্যাচেলর কমপ্লিট হওয়ার রেজাল্ট পাওয়ার আগে ভাগেই এক্সপেক্টেড গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে আমি হচ্ছে জাপানে নেক্সট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, হুম, মাস্টার্স মাস্টার্স প্রোগ্রামের জন্য। তো হুম। সেটার যে ফেজগুলো থাকে সেগুলো পার হয়ে তো ফাইনালি সিলেক্টেড হয়ে যায়। তো 2019 সেপ্টেম্বর এন্ট্রান্সে হচ্ছে আমি um, এনরোল করি এখানে জাপানে। তো এই হচ্ছে আচ্ছা, এখানে তার হচ্ছে মানে আমি হচ্ছে, পড়ছি। আচ্ছা, তার মানে হচ্ছে তুমি অনার্স শেষ করার পরপরই চলে এসেছো অলমোস্ট, রাইট? হ্যাঁ। মাস্টার্স করনি বাংলাদেশে? না ভাইয়া। আচ্ছা, যাক, এটা আসলে খুবই, কি বলবো, লাইক খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ অনেকেই এই জিনিসটা করে না, অনেকে দেখা যায় হয়তো বা টাইম লস করে বা টাইম এদিক ওদিক হয়ে যায় আর কি। সো তুমি যেহেতু একদম আন্ডারগ্রেড শেষ করেই চলে এসেছো, আই থিঙ্ক এটা খুব ভালো একটা ব্যাপার তোমার জন্য। এনিওয়ে, হ্যাঁ। সো আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন আস্তে আস্তে, আমরা কথা বলে যাব। আর আসলে টাইমিং নিয়ে একটু বলি, যারা বাংলাদেশে শুনছেন, আমরা আসলে নর্মালি যে টাইমে করি সেই টাইমের সাথে অনেক সময় আমাদের গেস্টদের টাইম মিলে না। মানে বাংলাদেশের 9টা মানে হচ্ছে ওর জন্য 12টা একটা হয়ে যাবে জাপানে। সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা সন্ধ্যা 7টায় করতে হয়েছে। কারণ অনেকে আসলে আবার নক দিয়ে বলে যে ভাই একটু আর্লি হয়ে যায়, বা বাড়ি মানে বাইরে থেকে ফিরতে যে টাইম টাইম লাগে এগুলা শেষ হয় না। সো এই জন্য আসলে আমাদেরকে মিলাতে হয়, যেহেতু আমাদের গেস্টরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে জয়েন করেন। আহ কেউ আসলে এই যে আমার টাইম জোন হচ্ছে এখন খুবই আর্লি মর্নিং, সকাল 8টা। সেক্ষেত্রে সালমা হচ্ছে আবার ঘুমাতে যাবে রাত 10টা। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো সালমা, আমরা যদি সরাসরি হচ্ছে একটু স্কলারশিপে চলে যাই, ফার্স্ট অফ অল যদি তোমার জিজ্ঞেস করি যে আসলে আহ, এই স্কলারশিপ কেন অ্যাপ্লাই করেছিলে, লাইক অনেক স্কলারশিপ তো আছে, সেক্ষেত্রে যেহেতু অনার্স এর পরপরই তুমি চলে এসেছো, ইট প্রুভস দ্যাট যে তুমি আসলে ডিসাইডেড ছিলে যে তুমি স্কলারশিপ আসবা। তো একদম স্কলারশিপ জানার আগে যদি জিজ্ঞেস করি, কেন স্কলারশিপ বা কেন জাপান? ওকে। এই এই কোশ্চেনটা আসলে আমি অনেকের কাছ থেকে শুনেছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে কেন জাপান, কেন অন্য কোনো কান্ট্রি নয়। তো হ্যাঁ, বেসিক্যালি আমি ফার্স্ট এর দিক থেকে আমার আমেরিকা হচ্ছে ফার্স্ট ফার্স্ট টার্গেট ছিল, যে আমি হুম, হয়তো বা আমেরিকাতে অ্যাপ্লাই করব ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা পাবলিক পলিসিতে। তো
পরবর্তীতে আর হচ্ছে জাপান আমার সেকেন্ড চয়েস ছিল। হুম, হুম, তো হুম, আর যেহেতু আচ্ছা আমি খুব মানে অল্পতেই অ্যান্সার করে দিব আরকি। তো হুম, যেহেতু হচ্ছে আমি আম আমার তখন টিউশন থাকতো, পড়াশোনা করতাম। আমাদের ডিপার্টমেন্টে পড়াশোনার মোটামুটি প্রেশার থাকতো। তো আমি হুম, হচ্ছে জিআরই এর জন্য প্রিপেয়ার্ড হতে পারিনি। আর আমি চাইনি যে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা তো ভালো। আমি বলি নাই যে কোনো হয়। কিন্তু আমি চাইতাম সবসময় যে আমি হচ্ছে ফার্স্ট মাস্টার্সটা বাইরে করব আর ফুল হুম, স্কলারশিপ নিয়ে। আর হচ্ছে আমার কোনো একটা ভালো একটা র‍্যাংকিং এর ইউনিভার্সিটিতে আমার পছন্দের সাবজেক্টে। তো সবকিছু মিলে যেটা দেখলাম যে আমি ইউএসএ তে যদি এপ্লাই করি হুম, তাহলে হুম, সেটার জন্য আমার জিআরই এর জন্য প্রিপারেশন নিতে অনেকটা সময় লেগে যাবে। আর ওই ওকে, বাংলাদেশে আমাকে একটা মাস্টার্স করতে হবে। বাহিরে গিয়ে আমাকে এগেইন আরেকটা মাস্টার্স করতে হবে। তো হুম, সবকিছু মিলে আমি ফার্স্টে চেয়েছি একটা ইন্টারন্যাশনাল মাস্টার্স আ করব। মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করব আর ফুল স্কলারশিপ নিয়ে। তো আমার যেটা মনে হয়েছে যে জাপানের মিক্সড স্কলারশিপটা অনেক ভালো। আমাদের আই মিন একদমই ফার্স্ট মাস্টার্স করতে আসছি। তারপর হচ্ছে স্কলারশিপটা হচ্ছে অনেক কিছু কভার করে। আর প্রেস্টিজিয়াস স্কলারশিপ গুলোর মাঝে একটা মানে সবাই এটা জানে। তো পরবর্তীতে ইউনিভার্সিটি সিলেকশনের সময় আমার যেটা মনে হয়েছে যে না ইউনিভার্সিটির র‍্যাংকিং আর তারপর হচ্ছে আবার স্টাডি গ্যাপ থাকবে না। আমি যদি এখন মিক্সড এর জন্য এপ্লাই করতে চাই তাহলে কোনো স্টাডি গ্যাপ থাকবে না। তো সবকিছু মিলিয়ে আসলে আমার জাপান সিলেক্ট করা ইউএস থেকে মুভ করে এসে। সেটা আমি গ্রেট। অ্যাপ্লিকেশন করার প্রায় 8 মান্থস আগে ডিসাইড করে ফেলছি যে আমি জিআরই দিচ্ছি না এখন। কারণ জিআরই দিতে গেলে আমার টাইম হচ্ছে লস হবে। তো আমি এখন নেক্সট এর জন্য যেহেতু এপ্লাই করব তাহলে নেক্সট এর জন্য প্রিপেয়ার হই। সো নেক্সট এর জন্য আমার যা যা দরকার ছিল সেটার জন্য আমি প্রিপেয়ার্ড হয়েছি আরকি। আচ্ছা, অসাম। সো আর এখন ২ টা কান্ট্রির কথা বললা। একটা হচ্ছে ইউএস, একটা হচ্ছে জাপান। সো হুম, নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে। নাহলে ধরো আমি এজন্যই বলছি লাইক মানুষ হচ্ছে ইউএসএ পরে হয়তো ইউরোপ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এগুলো চুজ করে বা সো আমার হুম, এই যে আমি কেন জানতে চাচ্ছি আমার রিজনটা হচ্ছে এই কারণে যে আসলে একজন মানুষ যখন হাইয়ার স্টাডিজ যাওয়ার চিন্তা করে, বিশেষ করে একটা ফিমেল পার্সপেক্টিভ থেকে তখন সে হচ্ছে হয়তোবা দেখে যে আসলে আ পরিচিত কেউ আছে কিনা, হয়তোবা লাইক কোনো রিলেটিভস আছে কিনা বা কোনো ফ্রেন্ড সার্কেলে বা সিনিয়র কেউ আছে কিনা। তো তোমার ক্ষেত্রে হচ্ছে ইউএস জাপান এই চয়েস এর কথা একটু বলবা নাকি যে কেন হচ্ছে এরকম চয়েস ছিল? ওকে। আম বেসিক্যালি যেটা ইউএস এর ইউএস যেটার জন্য চয়েস করেছিলাম সেটা হচ্ছে আমি মোটামুটি বেশ কয়েকটা কান্ট্রি নিয়ে হচ্ছে সার্চ করেছি যে আমার পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আমার রিসার্চ অফ এরিয়া রিসার্চ অফ ইন্টারেস্ট যেগুলো হুম, হুম, সেগুলো কোন কান্ট্রিতে কোন ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে মানে অ্যাভেলেবল আর হুম, কোনটাতে অপরচুনিটি কেমন সেই ডিপার্টমেন্ট গুলোতে স্কলারশিপের অপরচুনিটি কেমন তো হুম, সবকিছু মিলিয়ে যেটা দেখলাম যে হ্যাঁ সুইডেনের বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে হচ্ছে আমার সাবজেক্টটা পিস এন্ড কনফ্লিক্টে আছে হুম, আর সেটাতে হচ্ছে স্কলারশিপের অপরচুনিটিও আছে যেহেতু আই মিন সুইডিশ গভর্নমেন্ট স্কলারশিপ আমি নামটা ভুলে গিয়েছি হুম, তো হচ্ছে আম, আমি কিন্তু যেটা দেখলাম যে ওইটা একটু ডিফিকাল্ট ওইটার যে প্রসেস সেটা দিয়ে আমি একা একা হচ্ছে সেটা সবকিছু হ্যান্ডেল করতে পারবো না ওকে, তো পরবর্তীতে আমি চিন্তা করলাম ফান্ড কোথায় ভালো পাওয়া যায় তো হুম, ফান্ডের জন্য ইউএসএ তো অবশ্যই ভালো অনেকে ভাবে যে শুধুমাত্র স্টেমের সাবজেক্টের জন্য ইউএস ভালো কিন্তু আসলে না অনেক কিছু যখন ইন্টারনেটে সার্চ করেছি বা মানে এগুলো নিয়ে জানার চেষ্টা করেছি তখন পেয়েছি যে ইউএস কিন্তু অনেক মানে ইউএস থেকে কিন্তু অনেক ফান্ড পাওয়া যায় সোশ্যাল সায়েন্স সাবজেক্টের উপরেও হিউম্যানিটিস এর সাবজেক্টের উপরেও তো ওইটার জন্য ইউএস হচ্ছে ফার্স্ট টার্গেট ছিল আর বেসিক্যালি কনফ্লিক্ট রেজলিউশন তারপর হচ্ছে পাবলিক পলিটিক্যাল সায়েন্স এসবেও আমার ইন্টারেস্ট ছিল তো ওইগুলোর জন্য ইউএস থেকে অনেক গ্রান্ট দেয় তো সেটা ছিল আমার ইউএস চুজ করার রিজন তো ডিপার্টমেন্ট থেকে আবার আমার আহ, মানে সিনিয়র আমার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে সিনিয়র আছেন ওনারা হচ্ছে ইউএসএ পড়াশোনা করছেন হয়তো বা ডিফারেন্ট স্টেটসে তো সেটাও কাইন্ড অফ ইন্সপায়ারিং ছিল আমার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল তো এই হচ্ছে ইউএস চুজ করার রিজন ছিল আর জাপান চুজ করার রিজন ছিল ছোটবেলা থেকে জাপানের আম, কি বলে একটা ম্যাগাজিন ছিল যেটা যেটা হচ্ছে পড়তাম হুম, ল্যান্ড অফ দ্য রাইজিং সান হিসেবে জানতাম সূর্যোদয়ের দেশ যেটা তখন তো ইংলিশ জানতাম না বাংলা জানতাম না। তো পরবর্তীতে এটা নিয়ে আমার আসলে খুব ফ্যাসিনেশন কাজ করতো এই কান্ট্রিটা নিয়ে তো এটার যে রূপকথার গল্প সবকিছু মিলিয়ে ছোটবেলা থেকে এটার প্রতি একটা এক্সট্রা অ্যাট্রাকশন ছিল তো এটা পরবর্তীতে আবার যখন জানার চেষ্টা করলাম বড় হওয়ার পরে হায়ার স্টাডিজ এর অপরচুনিটি নিয়ে তখন দেখলাম যে মিক্সডটা আসলে আহ, ভালো আমার
আমাকে হচ্ছে মানে আমাকে অ্যাট্রাক্ট করেছে। তো আমি পরবর্তীতে এটাতে এপ্লাই করি আরকি। জাপান এক্সেলেন্ট। ইউনিভার্সিটিতে। থ্যাংক ইউ। কেন বলছি, ধরো আমাদের যারা হচ্ছে এই টাইপের ইউনিভার্সিটি চুজ করে বা কান্ট্রি চুজ করে, সেক্ষেত্রে তুমি যেটা বললা যে রিসার্চের স্কোপ বা হচ্ছে ওই সাবজেক্ট ওয়াইজ ইয়েগুলো আছে কিনা, অপরচুনিটি কেমন, এই জিনিসগুলো আসলে বিবেচনা করার একদম প্রথম বিষয়। সো আমার মনে হচ্ছে লাইক খুবই লাইক এলিকুয়েন্টলি ডিসাইডেড একটা ডিসিশন ছিল। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য। আর আমরা যদি এখন সরাসরি একটু স্কলারশিপে চলে যাই, তাহলে হচ্ছে এই স্কলারশিপ নিয়ে যদি তুমি একটু বলো যে ম্যাক্সড বা মনবসি স্কলারশিপ কারা অফার করছে। আমরা জানি যে জাপান গভর্নমেন্ট অফার করছে, বাট এরপরে হচ্ছে আসলে স্কলারশিপের বেসিক কি 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 কভার করে, রিকোয়ারমেন্টস গুলো কি কি। তো ওকে। একটা করে শুরু করি। আমরা যদি স্কলারশিপটি নিয়ে শুরু করি, লাইক স্কলারশিপ আহ কাদের জন্য অফার করে, বা আন্ডারগ্রেড, মাস্টার্স, পিএইচডি কোন কোন লেভেলে অফার করে, যদি একটু বলতাম। আচ্ছা। এটা হচ্ছে জাপান শিক্ষা মন্ত্রণালয়ের জাপান গভর্নমেন্ট স্কলারশিপ, নেক্সট স্কলারশিপ যেটা মনোবসু বা মনোবুকা গাকুশু, যেটা হচ্ছে এখনকার নেম। তো রাইট। পরবর্তীতে মানে আগে ছিল এটা মনোবসু। তো এটা ওকে। হচ্ছে জাপান মন্ত্রণালয় অফার করে। তো শিক্ষা মন্ত্রণালয়ের এখন বর্তমানে এটাকে হচ্ছে আরো মানে এক্সপান্ড করেছে। হুম আম সেটা হচ্ছে এটা তো মনে হয় যে যেটা মিক্সড এক্সপ্লানেশন কাইন্ড অফ মিনিস্ট্রি অফ কালচার, সায়েন্স, এডুকেশন হুম অ্যান্ড টেকনোলজি, মানে হুম এইগুলো হচ্ছে ইনক্লুডেড। তো আম, এটা তো জাপান গভর্নমেন্ট অফার করে। আর আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টদের জন্য, মাস্টার্স স্টুডেন্টদের জন্য, পিএইচডি স্টুডেন্টদের জন্য, হুম এই ৩ টা লেভেলের স্টুডেন্টদের জন্য হচ্ছে এই স্কলারশিপ অফার করা হয়। এটা হচ্ছে যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ, আমরা জানি যে গভর্নমেন্ট স্কলারশিপ গুলো অনেক বেশি আম আ অনেক কিছু কভার করে। মোটামুটি অনেক সব ফান্ড থেকে এটা 100% স্কলারশিপ হিসেবে কনসিডার করা হয় গভর্নমেন্ট স্কলারশিপ গুলো। লাইক চাইনিজ স্কলারশিপ, জাপান স্কলারশিপ এরকম। তো জাপান গভর্নমেন্ট স্কলারশিপ। তো আম এটার যে কি বলে আম রিকোয়ারমেন্টস বা কি লাগে সেটা। হুম রিকোয়ারমেন্টস গুলা। ওকে। তো এটার রিকোয়ারমেন্টস বলতে, হ্যাঁ, আর আচ্ছা, কভার করে যেটা এই স্কলারশিপটা, আমরা মোটামুটি অনেকে দুষ্টামি করে বলে এটা 200%, কারণ এটা হচ্ছে মান্থলি স্টাইপেন্ড বা অ্যালাউন্স যেটা লিভিং এর জন্য, সেটা হচ্ছে কভার করে হুম স্কলারশিপ। তারপর হুম হচ্ছে এয়ার টিকেট, যেটা আর কি একদম প্রোগ্রামের স্টার্টিং এ আসার জন্য, যে ফার্স্ট আই মিন এনরোলমেন্টের টাইমে যে আসে মানুষ, সেটার জন্য হচ্ছে এয়ার টিকিট প্রোভাইড করে, এবং এন্ড অফ দ্য প্রোগ্রামে হচ্ছে এয়ার টিকিট প্রোভাইড করে। আর তারপর হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিতে শুরুর দিকেই অ্যাপ্লিকেশন ফিস যেটা, সেটা ওয়েভ করার অপরচুনিটি থাকে। আর কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করার সময় পে করতে হয়, কিন্তু সেটা রিফান্ড করে পরবর্তীতে। তো পরবর্তীতে আর হচ্ছে অ্যাডমিশন ফি যেটা হয় আর কি, সিলেকশনের পরে অ্যাডমিশন ফি যেটা হয়, সেই অ্যাডমিশন ফিটাও হচ্ছে গভর্নমেন্ট আই মিন এই স্কলারশিপ কভার করে। তারপর হচ্ছে টিউশন ফি যেটা প্রত্যেকটা সেমিস্টারে, সেগুলো হচ্ছে গভর্নমেন্ট কভার করে ইউনিভার্সিটির জন্য, স্টুডেন্টের পক্ষে। সো হুম সো এটা বলা যায় যে মান্থলি অ্যালাওয়েন্স, তারপর এয়ার টিকেট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, অ্যাডমিশন ফিস আর টিউশন ফিস সবকিছু কভার করে। গ্রেট। আচ্ছা, আর হুম। রিকোয়ারমেন্টস নিয়ে যদি একটু বলো। রিকোয়ারমেন্টস হচ্ছে ওকে, প্রোগ্রামের জন্য, পিএইচডি প্রোগ্রামের জন্য, আচ্ছা, আন্ডারগ্রেড থেকে শুরু করে। আন্ডারগ্রেডের জন্য হচ্ছে মিনিমাম এডুকেশন থাকতে হবে 12 বছরের, হুম মিনিমাম হুম 12 বছর এডুকেশন। আর এজ মানে এজ রিকোয়ারমেন্টস হচ্ছে 17 বছর থেকে 22 বছরের মাঝে হইতে হবে। হুম আর এটা হচ্ছে, হ্যাঁ, আর মাস্টার্স লেভেলের জন্য হচ্ছে মিনিমাম 16 বছরের এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে। আর এইজটা হচ্ছে আমি যতদূর মানে মনে করতে পারি আর কি, যে 35, আন্ডার 35 হইতে হবে। আর হুম পিএইচডির জন্য সেম, আন্ডার 35 হতে হবে। এই হচ্ছে রিকোয়ারমেন্টস। আর এমনিতে একাডেমিক রিকোয়ারমেন্টস যেটা, হুম আমার মনে হয় যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মিনিমাম সিজিপিএ 3 ধরা হয়, মিনিমাম আই মিন লাইক লিস্ট। তো আর ল্যাঙ্গুয়েজ স্কোর থাকে, ল্যাঙ্গুয়েজ স্কোর মানে যেটা আর কি ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর, সেটা হচ্ছে কি বলে আম, সেটা হচ্ছে আপনার টোফেল অথবা আইএলটিএস দিতে হবে। হুম আর আইএলটিএস এর রিকোয়ারমেন্টস হচ্ছে
জাপানের জন্য মিনিমাম 5.5 হতে হয় স্কলারশিপের জন্য, বা অন্য সব ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। আর আমার যেটা মনে হয় বা আমি যেটা মানে আমার অ্যাপ্লিকেশন পিরিয়ডের সময় ফেস করেছি, যে সেই রিকোয়ারমেন্টসটা হয়তো বা একটু হায়ার হয়ে গিয়েছে। 6টা মনে হয় লাগে, মিনিমাম 6 আইএলটিএস এ। তবে 5.5 হলেও অনেক সময় বাকি অ্যাপ্লিকেশনের বাকি যে ইগুলো থাকে, মানে ডকুমেন্টস থাকে বা আম, কি বলে, রিসার্চ প্রপোজাল, সিজিপিএ, এগুলো হচ্ছে যদি অনেক হাইলি এনরিচড হয়, তাহলে হচ্ছে এটা মানে আইএলটিএস এর স্কোরটা একটু কম হলেও সেটা ওরা কনসিডার করে, এটা আমার যেটা মনে হয়েছে। আর তবে মিনিমাম 6 থাকাটা হচ্ছে সেফ। আর এতটুকুই, পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট লাগবে, এতটুকুই। ওকে, সো মোটামুটি একাডেমিক রিকোয়ারমেন্ট এবং এজ রিকোয়ারমেন্ট, দুই ধরনের রিকোয়ারমেন্ট আছে। সো আমরা হচ্ছে ডিটেইল কথা বলবো হচ্ছে মাস্টার্স নিয়ে, যেহেতু সালমা ওখানে মাস্টার্স করছে। আন্ডারগ্রেড পিএইচডি হয়তো বা ওভাবে কভার করা হবে না আজকের আলোচনায়, বাট ইন ইন জেনারেল প্রসিডিউর হয়তো বা মোর সেম, বা আমরা এটা নিয়ে আলাপ করব। সো সালমা, প্রতি বছর, আচ্ছা এর আগে হচ্ছে যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, কারণ হচ্ছে আমি যেটা বলি যে এক একটা লাইভ যেটা আমরা কভার করছি স্কলারশিপ নিয়ে, একই স্কলারশিপ ইনফরমেশন কিন্তু সবার জন্য প্রযোজ্য, বা সবাই পেলে বেটার। সো যত বেশি মানুষ আমাদের লাইভটি দেখবে, তত বেশি মানুষ জানবে একটা স্কলারশিপ, তত বেশি মানুষ এনকারেজড হবে। সো রিকোয়েস্ট করবো লাইভটি শেয়ার করবেন আপনাদের ইউনিভার্সিটি সার্কেলে বা যে যেখানে আছেন ফ্রেন্ড সার্কেলে, যাতে আপনার ফ্রেন্ডরাও জানে এবং তারা এনলাইটেন্ড হতে পারে। তো সালমা, আমরা যে আলোচনা ছিলাম যে তোমার বাংলাদেশ থেকে প্রতি বছর এখন কি পরিমাণ এই ম্যাক্সে যাচ্ছে, বা তোমার সাথে কতজন গিয়েছিল মাস্টার্স, এবং যদি ওভারঅল কোনো স্ট্রেসেস তোমার জানা থাকে। Okay. আম, আমি এক্স্যাক্টলি মাস্টার্স একটা জানি না, ওভারঅলটাই জানি। হুম যেহেতু লাস্ট ইয়ারে আমার হচ্ছে অ্যাডমিশন, আমি স্কলারশিপের কনফার্মেশনের পর পর হচ্ছে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় হুম জাপান এম্বাসির পক্ষ থেকে বাংলাদেশে। সো হুম তখন সেখানে দেখেছিলাম সেটা বলার আগে স্কলারশিপ নিয়ে আসলে আরেকটু বলার দরকার ছিল। sure, স্কলারশিপটা দুই ভাবে পাওয়া যায়। আচ্ছা হুম ঠিক আছে, আমি সেটাতে পরে যাচ্ছি। তো এখানে ইউনিভার্সিটি রিকমেন্ডেড স্কলারশিপ থাকে মিক্সড, এবং হচ্ছে এম্বাসি রিকমেন্ডেড মিক্সড থাকে। তো এম্বাসি রিকমেন্ডেড মিক্সড একটু বেশি কম্পিটিটিভ হয়, আর একটু টাফ হয়, আর হচ্ছে খুবই হাইলি কি বলে, আই মিন কোয়ালিফিকেশন খুব হতে হয়। গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, ওরা হচ্ছে ওইখানে আই থিঙ্ক প্রায়োরিটি পায়, এবং সেটা সবাই জানে, কিন্তু কোথাও লেখা থাকে না আর কি। তো আচ্ছা আর আর ইউনিভার্সিটি রেকমেন্ডেড মেক্স যেটা, সেটাতে, হ্যাঁ সেটাতে হচ্ছে প্রফেসর ম্যানেজ করে কনফারেন্স করে যেহেতু অ্যাপ্লাই করা হয়, হুম সেহেতু এটার অপরচুনিটিটা অনেক ওয়াইড থাকে, এবং এটা কম্পারেটিভলি ইজি হয়। তো ওই ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে লাস্ট ইয়ার এম্বাসি রেকমেন্ডেড স্টুডেন্ট ছিল হচ্ছে, আমি যেটা শুনেছি যে 15 জন, অ্যারাউন্ড 15 জন, হুম 11 থেকে 15। হুম, আর ইউনিভার্সিটি রেকমেন্ডেড ছিল হচ্ছে 150 স্টুডেন্ট এক্স্যাক্টলি। সেটা হচ্ছে পিএইচডি এবং মাস্টার্স দুটো মিলিয়ে। তো আচ্ছা আমাদের দেশের স্টুডেন্টের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল একসাথে। তো বলা যেতে পারে যে শুনেছি গত বছর এম্বাসি রেকমেন্ডেড স্কলারশিপ যেটা, সেটা কম ছিল। তো হুম, বলা যেতে পারে যে অ্যারাউন্ড 200 হয়তো বা হচ্ছে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে জাপান গভর্নমেন্ট রিক্রুইট করে নেক্সটের মাধ্যমে। আচ্ছা। সো এই রিলেটেড একটা কোশ্চেন করেছেন মেহেদি হাসান, যে তোমারটা কি ছিল, এমবিসি রিকমেন্ডেড নাকি হচ্ছে প্রফেসরের মাধ্যমে? আমারটা ইউনিভার্সিটি রেকমেন্ডেড ছিল, কিন্তু প্রফেসরের মাধ্যমেও বলা যায় না। আমারটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড যে 100% প্রসিডিওর থাকে, সেটার মাঝে হচ্ছে 5% ইউনিভার্সিটির একটু ডিফারেন্টলি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর হ্যান্ডেল করে। হুম, সেটার সেই 5%-এ ছিলাম আমি, যেটাতে প্রফেসর ম্যানেজ করতে হয়নি, ডিরেক্টলি হচ্ছে আমার গ্রাজুয়েট স্কুল অ্যাপ্লাই করেছিলাম। দেন ওরা হচ্ছে আমাকে প্রফেসরের কাছে রেকমেন্ড করেছে, আমাকে কোনো প্রফেসর খুঁজে বের করতে হয়নি। তো এটা একটু ডিফারেন্ট। আমি যখন আমার জার্নিটা শেয়ার করব, তখন হয়তো বা আমি সেটা ক্লারিফাই করব। আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে ওই ইউনিভার্সিটির সাথে আবার দুই রকমের, রাইট? কে হচ্ছে প্রফেসরকে কনভিন্স করে যায়, কি হচ্ছে সরাসরি পাই, তুমি সরাসরি পেয়েছো যেটা সরাসরি প্রফেসর। খুবই কম জাপানে। আচ্ছা, ওকে। সো ওকে, আমরা হচ্ছে আরো কোয়েশ্চেন নিব, বেশ কিছু কোয়েশ্চেন আসতেছে। সো আমরা হচ্ছে এখন আসলে তোমার ইয়েতে চলে যাবো আর কি, তোমার তুমি যেভাবে স্কলারশিপের জন্য প্রিপারেশন নিয়েছিলে সেই জায়গায় একটু চলে যাব, এবং
আই থিঙ্ক তোমার জার্নির সাথে সাথে যারা আমাদেরকে শুনছেন ওরা একটা গাইডলাইন পেয়ে যাবে যে কিভাবে প্রিপারেশন নিতে হয়। সো তুমি যদি একটু শুরু করো তোমার প্রিপারেশন নিয়ে, বা আহ, তোমার প্রিপারেশন নিয়ে এট দ্য সেম টাইম কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত স্কলারশিপের জন্য, সো দুইটা জিনিস আমরা সাথে কভার করে ফেলবো। ওকে, আচ্ছা। আমি হচ্ছে আম, আমার যখন অনার্স ফাইনাল ইয়ার চলে, ফোর্থ ইয়ার, তখন হচ্ছে আমি ডিসাইড করি যে, তখন আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি মানে 7th সেমিস্টারে যে আমি জাপানে অ্যাপ্লাই করবো নাকি ইউএসএ তে। তো আমি তখন আমার একজন টিচার প্রফেসর, ওনার সাথে, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির না, অন্য অন্য একটা ইউনিভার্সিটি। তো ওনার সাথে কথা হয় এবং একজন সিনিয়রের সাথে কথা হয়। তো ওনারা দুইজন হচ্ছে আমাকে বলে, মানে আমাকে কোনো ডিসিশন নিতে হেল্প করে না, আমাকে জাস্ট বলে যে প্রসপেক্টিভ, আই মিন স্টুডেন্টদের জন্য কোন জায়গায় গেলে কোন কান্ট্রিটা চুজ করলে বেটার হবে, বা কোথায় অ্যাডভান্টেজ কেমন, কোথায় কোন ডিফিকাল্টিস গুলো ফেস করতে হতে পারে আর কি। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাকে বুঝিয়ে বলার পরে আমার যেটা মনে হয় যে আমি আহ, জাপান চুজ করব, যেহেতু আমি স্টাডি গ্যাপ চাচ্ছি না। তো পরবর্তীতে জাপানে যখন ডিসাইড করি, তো জাপানের বেসিক্যালি ইউনিভার্সিটি রিকমেন্ডেড স্কলারশিপের জন্য প্রফেসর ম্যানেজ করতে হয়, যেটা আমিও তখনও জানতাম যে প্রফেসর ম্যানেজ করতেই হবে। প্রফেসর ম্যানেজ না করলে হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড নেক্সট পাওয়া পসিবল না। তো প্রফেসর ম্যানেজ করার জন্য প্রত্যেক বছরের আর্লি সেপ্টেম্বর থেকে অক্টোবরের এন্ড পর্যন্ত হচ্ছে প্রফেসরদেরকে, বা মাঝামাঝি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রফেসরদেরকে ইমেল করতে হয়, কভার লেটার লিখে, এবং একটা শর্ট একাডেমিক সিভি অ্যাড করে ইমেল করতে হয়। কভার লেটারটা সম্পর্কে তো মনে হয় পরবর্তী ধারণা দিতে পারবেন আপনি। তো কভার লেটারটা অনেক স্ট্রং হতে হয়, আর সিভি অ্যাড করে ইমেল করতে হয়। তো প্রফেসর যারা ইন্টারেস্টেড হয়, ও প্রফেসর হচ্ছে সিলেকশনের আগে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট না করে তো প্রফেসর সিলেক্ট করা যাবে না। তো ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য আমার যেটা মনে হয়, আমি যেটা করেছি যে টপ, আমার আমার ছিল কি পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ। তো আমি হচ্ছে প্রথমে পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ দিয়ে সার্চ করার, পিস স্টাডিজ অথবা কনফ্লিক্ট স্টাডিজ দিয়ে সার্চ করার ট্রাই করেছি যে জাপানের কোন কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে পড়াশোনা হয়। তো আমি দেখলাম যে এটা হচ্ছে কোনো 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 ডিপার্টমেন্টের রিসার্চের একটা টপিক হতে পারে, বা কোনো একটা কোর্স হতে পারে, কিন্তু কোনো ডিপার্টমেন্ট নেই। একটা ইউনিভার্সিটিতে আছে ডিপার্টমেন্ট। তো আমি পরবর্তীতে ভাবলাম যে আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে অ্যাপ্লাই করব। আর ইন্টারন্যাশনাল রিলেশনস আমার আগে থেকেই ইচ্ছা ছিল পড়ার। তো পরবর্তীতে দেখলাম যে গ্লোবাল অ্যাফেয়ার্স অথবা ইন্টারন্যাশনাল রিলেশনসের অনেক অপরচুনিটি আছে এখানে, স্টাডি অপরচুনিটি। তো আমি হচ্ছে প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করি, যে টপ 25 ইউনিভার্সিটিস ইন জাপান ফর ইন্টারন্যাশনাল রিলেশনস, মানে স্টাডিং ইন্টারন্যাশনাল রিলেশনস, এরকম করে মানে যত নেরো ডাউন করা যায় কিওয়ার্ডস দিয়ে দিয়ে হচ্ছে সার্চ করি। তারপর হচ্ছে আম, যখন ইউনিভার্সিটি খুঁজে পাই, ইউনিভার্সিটিতে হচ্ছে প্রথমে তো বোঝা যাবে না যে কোন কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট আছে, বা কোনটাতে কোনটার রিসার্চ ইন্টারেস্ট গুলো আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে, সেটা তো ফার্স্টেই বোঝা যাবে না। তো ইউনিভার্সিটি গুলো হচ্ছে পেয়ে ওয়েবসাইটে ঢুকে, ইউনিভার্সিটির যে মেইন ওয়েবসাইট থাকে সেটাতে ফ্যাকাল্টি আর হচ্ছে ডিপার্টমেন্ট চুজ করতে হয়। তো ডিপার্টমেন্ট থাকে সায়েন্স, মানে সায়েন্স ফ্যাকাল্টি, তারপর হচ্ছে যেটাকে বলে গ্রাজুয়েট স্কুল। তো সায়েন্স মানে গ্রাজুয়েট স্কুল অফ সায়েন্স আর টেকনোলজি, আর তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেটা, তারপর সোশ্যাল সায়েন্সের, আর্টসের, হিউম্যানিটিস এন্ড আর্টস এরকমও থাকে। তো পরবর্তীতে উম, আমি চুজ করলাম যে সোশ্যাল সায়েন্সে যেটা হবে আর কি, সেটা, অথবা পলিটিক্যাল সায়েন্সে। তারপর আম, ওইটা থেকে মনে করেন মানে আরো ন্যারো ডাউন করে প্রফেসর খুঁজে বের করা যায়, ওই ওই ডিপার্টমেন্টগুলোর প্রফেসর কার রিসার্চ ল্যাবে কোন ধরনের রিসার্চ হচ্ছে, কোনটা আসলেই আমাকে অ্যাট্রাক্ট করে, কোনটা আমার ভালো লাগে, আমি কোনটাতে রিসার্চ করতে চাই পরবর্তীতে। তো এরকম করে আমি হচ্ছে প্রফেসরদের লিস্ট করি খাতাতে, লিস্ট করি যে, বা মানে ওয়ার্ড ফাইলে হচ্ছে লিস্ট করে নিই। দ্রুত হচ্ছে কি করি, রিসার্চ ইন্টারেস্ট ওনাদের, ইউনিভার্সিটির নেম, এবং হচ্ছে ওনাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে কন্ট্যাক্ট সাইটে। তো ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করি, এবং সাথে সাথে এখানে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমি 3 জন করে প্রফেসরের নেম হচ্ছে ইয়ে করি। একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে আমি ফোকাস করি, তো একটা ডিপার্টমেন্ট থেকে আমি 3 জন প্রফেসরের নেম হচ্ছে বা ইনফরমেশন হচ্ছে কালেক্ট করি। আর সাথে সাথে ওই গ্রাজুয়েট স্কুলের অ্যাডমিশন অফিসের যে কন্ট্যাক্ট থাকে, ইমেল অ্যাড্রেস, সেটা হচ্ছে আমি কালেক্ট করি। তো কালেক্ট করার পর এরকম করে আমি মোটামুটি
20 থেকে 25টা ইউনিভার্সিটির মানে 25টা ইউনিভার্সিটি থেকে প্রফেসরদের ইনফরমেশন কালেক্ট করি। তো সবার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে না, কিন্তু অন্য আর একটু অল্টারনেটিভ ওয়েতে সার্চ করলে খুঁজে পাওয়া যায়। আর যেটা পাওয়া যায় না সেটা আমি গিভ আপ করি। তারপর সেটার উপর গিভ আপ করি। আর হচ্ছে পরবর্তীতে প্রফেসরদেরকে ইমেল করার আগে আমি প্রথমে মোটামুটি যে কয়েকটা ইউনিভার্সিটিতে ইনকোয়ারি করেছি। তো প্রথমেই গ্রাজুয়েট স্কুলের অ্যাডমিশন অফিসে হচ্ছে ইমেল করেছি যে ওদের আম, ও গ্রাজুয়েট স্কুল অফ মানে গ্রাজুয়েট স্কুলের অ্যাডমিশন অফিসে ইমেল করার আগে ওদের একটা পেজ থাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। তো সেটা দিয়ে হচ্ছে সেটার যে কোয়েশ্চেন গুলো থাকে অ্যান্সার গুলো থাকে সেগুলো পড়ার ট্রাই করি। তো অনেক অনেক কোয়েশ্চেন আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। আর পরবর্তীতে আরো যদি কনফিউশন থেকে থাকে তখন হচ্ছে মানে যখন ছিল আর কি, তখন আমি হচ্ছে গ্রাজুয়েট স্কুলের অ্যাডমিশন অফিসে ইমেল করি এবং জানতে চাই যে আহ, এভাবে লিখি যে আমি হচ্ছে প্রসপেক্টিভ স্টুডেন্ট, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি নেক্সট ইয়ারে। টাইম লাইনটা বলে দেই, 2019-এর সেপ্টেম্বর এন্ট্রান্সে নেক্সট স্কলারশিপ নিয়ে আসতে চাচ্ছি। তো নেক্সটের জন্য আমি যে পয়েন্টগুলো হাইলাইট করি যে নেক্সটের জন্য কি আমাকে ওই ডিপার্টমেন্টের প্রফেসর ম্যানেজ করতে হবে কিনা, আগে প্রফেসরকে কনভিন্স করতে হবে কিনা, আর অথবা কনভিন্স না করলেও হবে কিনা, এরকম একটা। তো আমার কথা হচ্ছে আমি একটা গ্রাজুয়েট স্কুলের অ্যাডমিশন অফিসে ইমেল করছি। ইমেল আমি কি লিখছি না লিখছি সেটা কেউ জানবে না, শুধু ওই অ্যাডমিশন অফিস জানবে এবং আমি জানবো। আর আমার যত ধরনের কোয়েশ্চেন আছে, যত সিলি কোয়েশ্চেন্স আছে, সবকিছু আমি ওনাদেরকে করতে পারবো। এটা ছিল আমার মাথায় মানে কাজ করতো সবসময়। তো আমি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা না করে, ধরেন আমি যদি আমি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, এখন রাজশাহী ইউনিভার্সিটি বা বুয়েটের অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে হবে না। ঢাকা ইউনিভার্সিটির কিন্তু পার্টিকুলার কিছু পয়েন্ট থাকতে পারে। তো আমার মনে হচ্ছে যে অ্যাডমিশন অফিস অ্যাপ্লাই মানে ইনকোয়ারি করাটা বেস্ট। ওই প্রত্যেকটা গ্রাজুয়েট স্কুলের ওরা আলাদা আলাদাভাবে ওগুলো ইয়ে করে। তো পরবর্তীতে অ্যাডমিশন অফিস থেকে যেটা ফেস করেছি, ওরা রিপ্লাই দিতে সময় বলতো যদি প্রফেসর ম্যানেজ করতে হতো তাহলে ওরা বলতো উই রিকমেন্ড ইউ, সাজেস্ট ইউ, মানে প্রফেসর ম্যানেজ করে আমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য। তখন বুঝতাম যে না, আসলে প্রফেসর এখানে ম্যানেজ করা ম্যান্ডেটরি। আর কিছু ইউনিভার্সিটিতে দেখলাম, কিছু না আসলে একটা ইউনিভার্সিটি পেয়েছি যেটাতে হচ্ছে, যেটাতে আমি আছি বর্তমানে, যে প্রফেসর ম্যানেজ করতে হবে না। ইভেন স্ট্রংলি কি বলে প্রহিবিটেড প্রফেসরকে আগে মানে কন্ট্যাক্ট করা, এটা হচ্ছে প্রহিবিটেড ওইখানে অ্যাডমিশনের জন্য। পরে পরে যাই হোক, পার্টিকুলার রিজন আমার এই ইউনিভার্সিটি চুজ করা। আর এরকম সেপ্টেম্বরের আর্লি সেপ্টেম্বর থেকে স্টার্ট করেছিলাম প্রফেসরদেরকে ইমেল করা। তখন আমার আইএলটিএস স্কোর নেই, কিন্তু আইএলটিএস স্কোর না থাকলেও মোটামুটি রিসার্চ প্রপোজাল বা রিসার্চের যে এরিয়া থাকে, এরিয়া অফ ইন্টারেস্ট যেগুলো, সেগুলো ডিসাইড করে প্রফেসরকে কনভিন্স করার ট্রাই করা যায়। তো আমি একজন প্রফেসরকে কনভিন্স করতে পেরেছিলাম। সেটা হচ্ছে কিয়োটোতে একটা ইউনিভার্সিটি। আর সেটার আহ, অবশ্যই ইন্টারন্যাশনাল প্রোগ্রামটা ম্যাটার করে, র্যাঙ্কিংটা এতটা ম্যাটার করে না, ইউনিভার্সিটি র্যাঙ্কিং যেটা মানে শুরুর দিকে। পরবর্তীতে হচ্ছে দুই তিনটা যদি চয়েস করার অপশন থাকে তখন হচ্ছে র্যাঙ্কিং ম্যাটার করে। তো তখন হচ্ছে আমার ফার্স্ট ইউনিভার্সিটি যেটার জন্য আমি ইয়ে করি, প্রফেসর ম্যানেজড হন, একজন প্রফেসর কনভিন্সড হন আমার রিসার্চের ব্যাপারে কথা বলে, একজন প্রফেসর ম্যানেজড হন মানে কনভিন্সড হন। তো উনি হচ্ছে কিয়োটোর একটা ইউনিভার্সিটি। তো উনি উম, বলছেন যে অ্যাপ্লাই করার জন্য। তো এর মাঝে হচ্ছে আমি এই ইউনিভার্সিটি থেকে ইমেল পাই, গ্রাজুয়েট স্কুল থেকে মানে অ্যাডমিশন অফিস থেকে, যে আমি অ্যাপ্লাই করতে পারবো। আর কিছু প্লাস পয়েন্ট ছিল বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যেগুলো মানে ডেভেলপিং কান্ট্রি স্টুডেন্টদের জন্য, যেগুলো আমাকে অ্যাট্রাক্ট করে। পরবর্তীতে আমি আহ, ওইটা হচ্ছে ডিফার করে আমি এটাতে হচ্ছে অ্যাপ্লাই করি। এই হচ্ছে ইয়া। গ্রেট, আর গ্রেট। সরি, অনেক বেশি লেন্দি করে ফেলতেছি। আর তো সেটা হচ্ছে প্রফেসর কনভিন্স করার পিরিয়ড যায় সেপ্টেম্বর থেকে অক্টোবর। দেন এটা জাস্ট অ্যাপ্লিকেশনের আগে, তারপর ফর্মাল অ্যাপ্লিকেশন স্টার্ট হয়। এটা ছিল মানে এটা ফর্মাল ছিল না, এটা জাস্ট প্রফেসর ম্যানেজ করা। তো ফর্মাল অ্যাপ্লিকেশন স্টার্ট হয় বেসিক্যালি নভেম্বর। কিছু ইউনিভার্সিটি যেটা দেখেছি যে নভেম্বরের মানে লাস্ট উইক থেকে শুরু করে জানুয়ারির, বলা যেতে পারে যে জাপানের মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসিডিওরস থাকে হচ্ছে মানে সেপ্টেম্বর এন্ট্রান্সের জন্য স্কলারশিপ, নেক্সট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার যে ইয়েতে থাকে, পিরিয়ডটা থাকে, সেটার জন্য হচ্ছে আসলে আহ, নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন্স থাকে। সেটা ইউনিভার্সিটি ভ্যারি করে। তো সেটা হচ্ছে ওই যে আগে সেপ্টেম্বরের আগে ভাগে ইউনিভার্সিটির যে লিস্ট করে ফেলা হয়, চুজ করে ফেলা হয়, তখন হচ্ছে সেটা সুবিধা হয় ওদের ওয়েবসাইটে ঢুকে ওইগুলো একটু
খেয়াল করা বা খোঁজ খবর রাখা যে আসলে কখন কোন ইউনিভার্সিটির ডেডলাইন, কোন গ্রাজুয়েট স্কুলের ডেডলাইন যাচ্ছে, বা কখন অ্যাপ্লিকেশন পিরিয়ডটা স্টার্ট হবে, কখন এন্ড। তো এই হচ্ছে মোটামুটি বেসিক টাইমলাইন। ওকে। ওকে। সো সো মোটামুটি মোটামুটি ক্লিয়ার আর কি যে ক্লিয়ার আর কি যে কখন কি কখন করতে কি হবে, করতে কোন হবে, পিরিয়ড কোন কখন করতে পিরিয়ডে হবে। করতে হবে। সো সো আর এরপরে আমি যদি একটু জিজ্ঞেস করি তোমাকে যে অনেক অনেক অ্যাপ্লিক্যান্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে যারা সিলেক্টেড আই থিঙ্ক তাদের হচ্ছে এমন কোনো কিছু আছে যেটা হচ্ছে কনভিন্সড জাপান গভর্নমেন্ট বা হচ্ছে যারা স্কলারশিপ কমিটি। তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে তোমার কি মনে হয় কোন জিনিসটা আসলে মনে হয়েছে যে লাইক সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং, বা হচ্ছে যেটা তোমাকে আসলে এই ঠিক আন্ডারগ্রেড শেষ করার পরপরই জাপানের ম্যাক্স স্কলারশিপের মতো একটা ভালো স্কলারশিপ পেতে সাহায্য করেছে? ওকে। যেহেতু অ্যাপ্লিকেশন করার জন্য মোটামুটি প্রত্যেকটা কান্ট্রিতেই কিছু রিকোয়ার্ড রিকোয়ার্ড পয়েন্টস থাকে, লাইক সিজিপিএ, আর হুম, কিছু ডকুমেন্টস থাকে রিকোয়ার্ড। তো জাপানেও সেম, সিজিপিএ একটা রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ স্কোর, আইএলস হচ্ছে একটা, আইএলস অথবা ল্যাঙ্গুয়েজ স্কোর, অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস যেটা প্রিভিয়াস ইয়ারের স্টাডি, সেটার একটা সার্টিফিকেট, সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্টস ইয়েতে থাকে, ডকুমেন্টসে। আর হচ্ছে রিসার্চ প্রপোজাল, তারপর হচ্ছে লেটার অফ, মানে রিকমেন্ডেশন লেটার যেটা, আর কি বলে ট্রান্সক্রিপ্টস, তারপর ডিপ্লোমা যেটা, যেটাকে বলি আমরা যে 4টা বছরের এই কোর্সের নেম সহ, রেজাল্ট সহ একদম এক্সপ্লেন করা থাকে, যে ডিপ্লোমাটা আমরা মানে পাই 4 বছরের পড়াশোনার পরে, সেটা। আর হচ্ছে রিকমেন্ডেশন লেটার, এই এতটুকুই লাগে আর কি বেসিক্যালি। তো আমার যেটা মনে হয়, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। কারো সিজিপি অনেক হাই থাকে, হুম, কারো রিসার্চ প্রপোজাল অনেক স্ট্রং হয়, হুম, কারো রিকমেন্ডেশন লেটার অনেক স্ট্রং হয়। আই মিন রিকমেন্ডেশন লেটারে তো তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো আসলে লেখা থাকে, তার আই মিন কি বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর আউট মানে অন্য সব পারফরমেন্স যেগুলো মানে রেজাল্ট বাদ দিয়ে, রেজাল্টের কথা বা হয়তো বা একটু লেখা থাকে, বেশি না, কিন্তু রেজাল্ট বাদ দিয়ে বাকি যে ব্যাপারগুলো থাকে যেগুলো আমরা সিভিতে অ্যাড করি, যেহেতু এখানে সিভি সাবমিশনের কোনো অপরচুনিটি থাকে না, সেহেতু সিভির অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমরা কাইন্ড অফ রিকমেন্ডেশন লেটারটা অনেক সময়, আমার যেটা মনে হয় আর কি, যে এটাকে সাবমিট করা হয়। তো রিকমেন্ডেশন লেটারটা অনেক স্ট্রং হলে ওই ক্ষেত্রে হেল্প করে। তো আমার আমার অ্যাডমিশনের সময় আমার যেটা মনে হয়, মানে আমি আসলে বলবো না আমার কোনো কিছুই অনেক বেশি আউটস্ট্যান্ডিং ছিল না, কিন্তু রিকমেন্ডেশন লেটার গুলো আমার মনে হয় যেটা ভালো ছিল। আমার টিচাররা আমাকে অনেক ভালো করে চিনতেন, জানতেন, এবং আমি কি করতাম না করতাম, কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ ছিলাম, সবকিছু ওনারা অনেক ভালোভাবে জানতেন। তো আমার মনে হয় যে ওনারা ওইটা নিয়ে অনেক ভালো করে লিখেছেন আসলে। আমাদের তো আসলে অপরচুনিটি থাকে না রিকমেন্ডেশন লেটারে কি লিখেছে, বিশেষ করে ডিন ম্যাম যেটা লিখেছে, বা যাই হোক। তো আম, তো ওই রিকমেন্ডেশন লেটারে আমার আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আমার স্ট্রেংথ ছিল, এটাই। কারণ ওকে। রিকমেন্ডেশন লেটারে আমার ব্যাকগ্রাউন্ডের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল সেটা হচ্ছে ইনভলভ ছিল। আচ্ছা, এখন তুমি হচ্ছে আম, একটা জায়গায় ফোকাস করছো, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এই ইয়া স্কলারশিপের ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটুকু ইম্পর্ট্যান্ট, এবং তুমি কোন টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছো? কারণ এটা অনেকে জানতে চায় যে কোন টাইপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কাউন্ট করে, কোন টাইপের গুলো করা ভালো, যেহেতু একটা ক্যাম্পাসে হাজার হাজার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে। তো তুমি ওকে। একটু শেয়ার করো তোমার এক্সপিরিয়েন্স। এখন আসার পরে যতটুকু বুঝতে পারি যে আম, জাপানের প্রফেসররা এবং অন্য সব অর্গানাইজেশন সবাই মানে স্টুডেন্টদের কাছ থেকে আসলে এই ধরনের ভলান্টারি যে অ্যাক্টিভিটিস থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে। তো কি বলে আম, যেটা হচ্ছে আমি ইনভলভ ছিলাম আম, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ডিওআরএস নামের একটা অর্গানাইজেশন আছে, হুম, সেটাতে ইনভলভ ছিলাম। তো সেটাতে আসলে বেসিক্যালি রিসার্চ নিয়ে কাজ করা হতো, সোশ্যাল সায়েন্সের রিসার্চ নিয়ে। আর হচ্ছে রোটারি ক্লাব, মানে রোটারি ক্লাব তো আসলে রোটারি ক্লাব না, রোটারি মানে ক্লাব অফ ঢাকাতে আমি মানে জয়েন ছিলাম, আমি এখানকার ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর ছিলাম। তো তারপর হচ্ছে বিএনসিসি, যেটাকে বলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। তো হুম, ওইটাতে ইনভলভ ছিলাম, ওইটাতে আমি ক্যাডেট কর্পোরাল ছিলাম। তো আমি র্যাঙ্ক, মানে আমার র্যাঙ্ক ছিল। তো সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে যে যেখানে কাজ করেছি, যেখানে আমি ইনভলভ ছিলাম, সেখানে এফোর্ট দেওয়ার ট্রাই করেছি পড়াশোনার পাশাপাশি। আম, আসলে একটা সময়
মনে হয় যে আমার সিজিপিএ এতটা হাই না, 3.5 না, যেটা একসময় মনে করতাম যে হয়তো বা স্কলারশিপের জন্য অনেক বেশি দরকার। কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে না, যেহেতু আমি এই অপরচুনিটিটা মিস করেছি, মানে আমার সিজিপিএ অনেক বেশি রেইজ করার অপরচুনিটিটা আমার মিস হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস করি। তখন এই যে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাবের সাথে জয়েন হওয়ার চেষ্টা করেছি, ভলান্টারি অ্যাক্টিভিটিস করেছি, আর কমিউনিটি সার্ভিসের মাঝে মানে কমিউনিটি সার্ভিসের সাথে যুক্ত ছিলাম। তো এগুলোর মাধ্যমে আসলে কি বলে, শুধুমাত্র স্কলারশিপের জন্য না, নিজের পার্সোনাল লাইফেও অনেক ডেভেলপমেন্ট হয় আসলে। তো এই এই ধরনের মানে এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের কাজ করবেন, কোন ধরনের ভলান্টারি অ্যাক্টিভিটিস করবেন, এবং সেটাকে আপনি পরবর্তীতে আপনার যে থাকে রিসার্চ রিসার্চ ইন্টারেস্ট না অ্যাকচুয়ালি, আই মিন যখন প্রফেসরকে কনভিন্স করেন বা ইন্টারভিউ ফেস করা হয়, তখন এগুলো কিভাবে লিঙ্ক আপ করা হয় সেটা আসলে ম্যাটার করে। এটা ম্যাটার করে না যে আপনি কি করেছেন। কেউ নাচ করতে পারে, কেউ গান করতে পারে, কেউ লিখতে পছন্দ করতে পারে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু সেগুলোকে লিঙ্ক আপ করাটা ম্যাটার করে। কি করেছে সেটা ম্যাটার করে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, আচ্ছা এক্স্যাক্টলি, বলেন খুব ভাইয়া, শিওর। what? সো এটা আসলে খুব স্ট্রং একটি মেসেজ বলা যায়, যে যেখানে হচ্ছে বলছেন যে বেসিক্যালি স্কলারশিপের জন্য শুধুমাত্র সিজিপিএ টা ম্যাটার না, বরঞ্চ স্কলারশিপের জন্য আপনার একটা ব্যালেন্স প্রোফাইল খুব ইম্পর্টেন্ট। এবং এই ব্যালেন্স প্রোফাইল বলতে যা কিছু বোঝাচ্ছে তার মধ্যে হচ্ছে আপনার ইভেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং সালমা যেভাবে বললো যে আপনার যদি সিজিপিএ বিলো 3.5 হয়, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে হচ্ছে আপনি আপনি শেষ, মানে আপনার দিয়ে হচ্ছে আর কোনো স্কলারশিপ হবে না। সো দিস ইজ নট লাইক দ্যাট। এই কারণে হচ্ছে থ্যাংক ইউ সালমা যে এই টপিকটা উঠে আনার জন্য। তো আমিও অন্যান্য লাইভেও বলেছি, এই লাইভেও বলছি যে আমরা যেটা মনে করি যে ভালো ভালো স্কলারশিপ গুলো শুধুমাত্র সিঙ্গেল মোস্ট ফ্যাক্টর, যেটা আপনি জানেন, যেমন কেউ মনে করে শুধুমাত্র সিজিপিএ, কেউ মনে করে শুধুমাত্র আইএলটিএস স্কোর, কেউ মনে করে অন্য কিছু। আসলে ব্যাপারটা তা না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি এখানে মানে পড়াশোনা করতে আসছো ফান্ড নিয়ে, কিভাবে, কোনটা মোস্ট সিগনিফিকেন্ট ছিল, আই ডোন্ট ফাইন্ড এনি মোস্ট সিগনিফিকেন্ট থিং ইন মাই লাইফ। আমি যেটা দেখি আমি বলি হচ্ছে এ বিট অফ আমার সিজিপিএ, এ বিট অফ হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার, রিসার্চ এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, রেকমেন্ডেশন, স্কোর। সো সবকিছু মিলে একটা ব্যালেন্স প্রোফাইল ছিল আমার যেটা মনে হয়। দেন ইউএস হচ্ছে মানে ইউনিভার্সিটি হচ্ছে আমাকে ফান্ড দিয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট আপনি ব্যালেন্স করতে পারেন, এবং যদি কোনো একটা কম থাকে সেটা অন্য কিছু দিয়ে পুষিয়ে দিতে পারেন। যেমন ধরেন আপনার সিজিপিএ কম, একটা ভালো আইএলটিএস স্কোর তোলেন। ভালো আইএলটিএস তুলতে পারেন নাই, অন্য কোনো একটা ভালো কিছু করেন, আউটস্ট্যান্ডিং রিসার্চ করেন, বাট ইউ ক্যান ডু দ্যাট। তো সালমা, আমরা হচ্ছে কিছু এখন কোয়েশ্চেন নিব ওকে। মোটামুটি এই রিলেটেড যেগুলো আছে। সেটির একটি কোয়েশ্চেন হচ্ছে ম্যাক্স যে কলেজ অফ টেকনোলজিতে চান্স পেয়েছিলেন 2016-তে, তখন জানি। এখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে ডিসেম্বর 2019-এ। নেক্সট কত ইয়ার স্টাডি গ্যাপ অ্যালাউ করে মাস্টার্স করার জন্য? সালমা, কোন আইডিয়া আছে? আম, যেটা আসলে বলা যায় যে জেনারেল পার্সপেক্টিভ থেকে স্টাডি গ্যাপটা আসলে খুব একটা ইনফ্লুয়েন্স মানে অ্যাডমিশনের ক্ষেত্রে খুব একটা এফেক্ট মানে এফেক্ট করে না। কেন করে না সেটা আপনাকে হচ্ছে লজিক্যাল ওয়েতে এক্সপ্লেইন করতে হবে কেন স্টাডি গ্যাপ ছিল, সেটা ওকে। হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। আর যেহেতু আমি অলরেডি বলেছি যে আন্ডার গ্রাজুয়েটের জন্য হচ্ছে মিনিমাম 12 বছরের আহ, না আচ্ছা মাস্টার্স এর কথা বলি, মাস্টার্স এর থেকে যেহেতু হচ্ছে মিনিমাম এজ রিকোয়ারমেন্ট খুব সম্ভবত আন্ডার 35 হতে হবে। সো ওই ক্ষেত্রে হচ্ছে এটা আসলে মানে আপনি এখনো পর্যন্ত এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। তো জাস্ট হচ্ছে স্টাডি গ্যাপ হচ্ছে কত বছরে সেটা ম্যাটার করছে না, কিন্তু সেটা কেন ছিল এবং কতটা স্ট্রং লজিক দেখাতে পারবেন, রিজন দেখাতে পারবেন, সেটা হচ্ছে ডিপেন্ড মানে সেটার উপর ডিপেন্ড করতেছে যে অ্যাডমিশন হবে কিনা বা স্কলারশিপ পাবেন কিনা সেটা। এক্স্যাক্টলি। সো সেম ফর আদার স্কলারশিপ টু, আপনাকে রিজন দিতে হবে যে কেন করেছেন। ওকে, সো নিয়াজ মুর্শেদ রিংকন সরি, উনি জিজ্ঞেস করছেন যে মাস্টার্স এর ক্ষেত্রে রিকোয়ারমেন্টস কি। সো আই থিঙ্ক সালমা অলরেডি রিকোয়ারমেন্টস গুলো বলেছে, কোয়েশ্চেনটি আর আগে এসেছে আসলে। আর কোনো এক্সামিনেশন রিকোয়ার্ড কিনা এমবেসি বা হ্যাঁ ইউনিভার্সিটিতে, কোনো অ্যাডমিশন বা কোনো ধরনের কোনো টেস্ট আছে কিনা, কোনো এক্সাম আছে কিনা? হুম। তো ফার্স্টে যেটা সেটা আগে বলেছি, মাস্টার্স এর রিকোয়ারমেন্টস কি, হুম। আর রিকোয়ার্ড ডকুমেন্টস সহ শুরু করে মানে রিকোয়ার যে
কোয়ালিফিকেশন সেটাও বলেছি। হুম, আর যেটা হচ্ছে অ্যাডমিশন কোনো ধরনের এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ হয় কিনা সেটা হচ্ছে হুম, আস্ক করেছেন উনি। তো সেটা যেহেতু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ইয়ে করতে হয়, প্রফেসর ম্যানেজারের মাধ্যমে আসতে হয় ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে। সো আমি ওই ব্যাপারটা থেকে বলবো, আমারটা না বলে এখন। তো প্রথমত যে আমরা প্রফেসর ম্যানেজ করি যখন, তখন কিন্তু প্রফেসর যখন কনফারেন্স হয়ে যান তখন একটা ফর্মাল প্রফেসর হচ্ছে লাস্টের দিকে যখন হচ্ছে মানে কথা হয়, ইমেইল ইয়ে হয়, আদান প্রদান হয়, তখন হচ্ছে লাস্টের দিকে হচ্ছে একটা ইয়ে হয়। আমি যতদূর জানি আর কি শুনেছি যে একটা প্রেজেন্টেশন হয় অথবা স্কাইপ ইন্টারভিউ হয়, যেটার মাধ্যমে হচ্ছে প্রফেসরকে সবকিছু একদম ফাইনালি ফর্মালি হচ্ছে সব এক্সপ্লেইন করা হয়। তারপর প্রফেসর ফাইনালি কনভিন্সড হলে তখন প্রফেসর বলে যে ইউ ক্যান অ্যাপ্লাই, আই মিন এখন ফর্মালি অ্যাপ্লাই করতে পারবা, অফিসিয়ালি অ্যাপ্লাই করতে পারবা, তুমি হচ্ছে এখন অ্যাপ্লাই করো। তখন যখন অ্যাপ্লাই করে তখন এটা জাস্ট ফর্মাল অ্যাপ্লিকেশন, অলরেডি প্রফেসর কনভিন্সড এবং অলরেডি সে কাইন্ড অফ তাকে হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে, এটা ধরা হয় আসলে। তো হুম, ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে প্রফেসর ম্যানেজ করাটাই মেইন পার্ট এখানে। তো যখন হচ্ছে প্রফেসর কনভিন্স হয়ে যান অ্যাপ্লাই করার পর পর ইউনিভার্সিটি থেকে এন্ট্রান্স এক্সামটা হয় কি, জাপানের হচ্ছে স্কলারশিপের লেন্থটা নিয়ে আমি আসলে বলিনি। মাস্টার্সের যে লেন্থ থাকে, স্টাডি লেন্থ, সেটা হচ্ছে 2 বছর 6 মাস, মানে 2.5 ইয়ার্স এর হচ্ছে ইয়ে হয়। আম, এটাই হয় আসলে বেসিক্যালি 2.5 ইয়ার্স এর ইয়ে থাকে, স্টাডি লেন্থ থাকে। আর পিএইচডির জন্য 3 বছর থেকে 4 বছর হয়, সেটা ডিপেন্ড করে এরিয়া অফ স্টাডির উপর। তো যেটা হচ্ছে 2 বছর 6 মাসের স্টাডি ইয়ে থাকে, মাস্টার্সের যে পিরিয়ডটা থাকে, সেটাতে প্রথম 6 মাস হচ্ছে রিসার্চ স্টুডেন্ট হিসেবে এনরোল হয় জাপানে। তো রিসার্চ স্টুডেন্ট হিসেবে যখন এনরোল হয় তখন তাকে হচ্ছে কনভারসেশন লেভেলে যাওয়া পর্যন্ত যতটুকু ল্যাঙ্গুয়েজ জানা দরকার সেটা হচ্ছে তখন, মানে তখন হচ্ছে সে ল্যাঙ্গুয়েজ কোর্স নেয়, তখন হচ্ছে সে রিসার্চ স্টুডেন্ট হিসেবে ল্যাঙ্গুয়েজটা শিখে, জাপানে এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তো তখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার পর 6 মাস পরে ইউনিভার্সিটি হচ্ছে এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা করে। ওই সেপ্টেম্বর এন্ট্রান্সে, লাস্ট ইয়ারের সেপ্টেম্বর এন্ট্রান্সে যারা আসছে তারা এপ্রিলের সেশনের দিকে গিয়ে হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম ফেস করে। সেটা ইউনিভার্সিটি ভ্যারি করে, বাট এক্সাম হয়। তখন হচ্ছে ওরা ওই এক্সাম দেওয়ার পর হচ্ছে ওইটাতে আহ, মোটামুটি সবাই পাস পাস করে যায় আসলে। খুব, আমার মনে হয় খুব রেয়ার কেস আছে যে পাস করতে পারে না আসলে, ওই ওই এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করতে পারে না। তো তখন হচ্ছে এন্ট্রান্স এক্সাম হয়, তখন যখন এটা ক্লিয়ার করে তখন ফাইনালি সে হচ্ছে মাস্টার স্টুডেন্ট হিসেবে তার 2 বছরের যে প্রোগ্রামটা সেটা স্টার্ট হয়। তো এটা হচ্ছে এক্সামের প্রসিডিওর। তো আমার ক্ষেত্রে আমার ইউনিভার্সিটিতে যেটা হয়েছিল, আমি যখন আমার ডেডলাইনটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ফেব্রুয়ারি 6 তারিখ, আমি ফেব্রুয়ারির 5 তারিখের মাঝে, 6 তারিখের মাঝে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন জাপানে পৌঁছায়। পৌঁছানোর 16 দিন পরে হচ্ছে আহ, হ্যাঁ, না, 1 মাস পরে হচ্ছে আমাকে হচ্ছে আমার 3টা ফেজে হচ্ছে স্ক্রিনিং হয়। তো ফার্স্ট স্ক্রিনিংটার রেজাল্ট দেয় হচ্ছে 1 মাস পর। রেজাল্ট দেওয়ার পরে আমাকে কনফার্ম করে যে ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করে যে ফার্স্ট স্ক্রিনিংটা হয়েছে সেটাতে আমি সিলেক্টেড হই। সিলেক্টেড হওয়ার পরে আমাকে একটা এন্ট্রান্স এক্সাম এবং একটা ইন্টারভিউর জন্য, যেহেতু আমাকে প্রফেসর ম্যানেজ করতে হয়নি, আমার কোনো ইন্টারভিউ হয়নি, কিছুই হয়নি, তখন হচ্ছে আমার এন্ট্রান্স এক্সাম এবং ইন্টারভিউর জন্য হচ্ছে ওরা একটা টাইম দেয়। তো এন্ট্রান্স এক্সামটা প্রফেসরই নেন এবং ইন্টারভিউটা প্রফেসর নেন, কিন্তু ডিফারেন্ট ডেতে। তো প্রথমে হচ্ছে এন্ট্রান্স এক্সাম নেন, সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে কোয়েশ্চেন, আই মিন কোয়েশ্চেনিয়ার সেন্ড করেন। তো সেটার যে কোয়েশ্চেনগুলো সেগুলো আসলে অনেক ইউনিক হয়, রিসার্চ রিলেটেড হয়। তো যে রিসার্চ প্রপোজালটা আগে সেন্ড করা হয় সেটার উপর ডিপেন্ড করে মনে হয়, আমার যেটা মনে হয় সেটার উপর ডিপেন্ড করে কোয়েশ্চেন হয়। আর আসলে প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে, প্রফেসর চুজ করেন যে কোন ধরনের কোয়েশ্চেন উনি ওই স্টুডেন্টকে করবেন, সেটা আসলে প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে। যাই হোক, তখন হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম হয়। এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর একদিন গ্যাপ দিয়ে আমাকে হচ্ছে ইন্টারভিউর জন্য হচ্ছে টাইম দেওয়া হয়। তো ইন্টারভিউটা বেসিক্যালি স্কাইপ ইন্টারভিউ হয় বা অনলাইন ইন্টারভিউ হয় ম্যাক্সিমাম টাইম, কিন্তু আমার ক্ষেত্রে অফলাইন ছিল। ফোন কলে ইন্টারভিউ নিয়েছিলেন প্রফেসর, 24 মিনিটের মতো। তো প্রফেসরের সাথে তখন অনেক বিষয়, আমার একাডেমিক কিছু ব্যাপার ছিল সেগুলো নিয়ে, মানে এটা ভয় পাওয়ার কিছু মতোই না আসলে, সবকিছু খুবই নর্মাল। ওনারা খুব ফ্রেন্ডলি থাকেন, খুব ফ্র্যাঙ্কলি কথা বলেন। এবং ইভেন আমি যখন রিপ্লাই করতে পারছিলাম না, এক্সপ্লেন করতে পারছিলাম না, তখন ব্যাপারটাতে উনি অনেক কিছু, অনেক ধরনের পয়েন্ট অ্যাড করে করে এক্সপ্লেন করতে আমাকে হেল্প করেন আসলে। তো কথা হচ্ছে ওই আমার ইন্টারভিউ আবার প্রফেসরের রিসার্চ নিয়ে, আমার রিসার্চ নিয়েই কথা হয়। আর আরো কিছু ব্যাপার থাকলে যেগুলো এক্সপ্লেন করা হয়, সেটা ছিল ইন্টারভিউ।
তো এন্ট্রান্স এক্সাম এবং ইন্টারভিউ ক্লিয়ার করার পর ৮ দিন পরে হচ্ছে ওই এর মাঝে হচ্ছে এটার উপর ডিপেন্ড করে প্রফেসর হচ্ছে স্টুডেন্টের হয়ে রিপোর্ট লেখে। সেটা মোটামুটি যারা আগে প্রফেসর ম্যানেজ করে সেটা আর এবং আমি যেটা করেছি সেটা মোটামুটি সেম। তো পরে প্রফেসর যখন রিপোর্ট লেখে, প্রফেসরের রিপোর্টটাই হচ্ছে কাইন্ড অফ ফাইনাল কনফার্মেশন যে আমি স্টুডেন্টকে আমার ল্যাবে নিচ্ছি। তখন হচ্ছে অ্যাডমিশন অথরিটি জাস্ট একটা ফর্মাল নোটিস ইয়ে করে, মানে পাবলিশ করে যে হ্যাঁ তোমাকে নিচ্ছি, ইমেল করে। তারপর হচ্ছে তারপর হচ্ছে ওনারা কি করে, ওইটা হচ্ছে অ্যাডমিশন হয়ে গিয়েছে, ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তখনও পর্যন্ত আপনি স্কলারশিপের জন্য সিলেক্টেড হননি। স্কলারশিপের জন্য এখন ওই একটা ফেজে ওনারা হচ্ছে আস্ক করেন আপনি কি প্রাইভেটলি ফিনান্স স্টুডেন্ট হিসেবে আসতে ইচ্ছুক, আর স্কলারশিপ যদি না হয় বাই এনি চান্স, তাহলে কি প্রাইভেটলি ফিনান্স স্টুডেন্ট হিসেবে আসতে ইচ্ছুক কিনা। তা আমি, আমার যেটা মনে হয় যে আমার আমার ইচ্ছুক ছিলাম না এবং আমি নো বলে দেই। এবং তখন ওনারা বলেন আচ্ছা ঠিক আছে, 4 মাস পরে হয়তো বা মানে একটা ডেডলাইন দেয় যে জুনের এন্ড অফ দ্য জুনে হচ্ছে ইয়ে করবে, ফাইনাল রেজাল্ট আসবে স্কলারশিপ থেকে, মানে জাপান এডুকেশন মিনিস্ট্রি থেকে। তো ততদিন অপেক্ষা করার জন্য পরবর্তীতে 4 মাস অপেক্ষা করা হয় এবং এন্ড অফ দ্য জুনে, জুলাই ফার্স্ট উইকে অ্যাকচুয়ালি রেজাল্ট দেয় স্কলারশিপ কনফার্মেশনে জাপান এডুকেশন মিনিস্ট্রি। তখন হচ্ছে ফাইনাল রেজাল্ট পাই। তো কাইন্ড অফ যখন অ্যাডমিশন হয়ে যায়, প্রফেসর পজিটিভ রিপোর্টে, তখন আসলে অলরেডি অ্যাডমিশন হয়ে গিয়েছে এবং স্কলারশিপও হয়ে গিয়েছে। কারণ ভাই আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শিওর, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখতে আমি পাচ্ছি। ভাবছিলাম আমার এখানে সমস্যা। তো তো তখন হচ্ছে মোটামুটি এটা বলা হয়, ধরা হয় যে যখন প্রত্যেক ইউনিভার্সিটির একটা সার্টেন স্টুডেন্টদের নাম্বার থাকে যে এই বছর 5 জন স্টুডেন্ট নিবে, পিএইচডি এবং মাস্টার্স সহ, বা 6 জন স্টুডেন্ট নিবে, এরকম একটা ইয়ে থাকে, নাম্বার থাকে যে মিক্সড থ্রুতে হচ্ছে এতগুলো স্টুডেন্ট নিবে এবছর। তো যখন হচ্ছে ওনারা সিলেকশন করে অ্যাডমিশনের জন্য, তখন ওনারা কাইন্ড অফ একদম সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করে ওই একটা সার্টেন নাম্বারই হচ্ছে, নাম্বার স্টুডেন্টকে হচ্ছে কনফার্ম করে অ্যাডমিশন ইয়ে হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে এরকম। তো মোটামুটি আম, কখনোই রিজেক্ট হয় না আসলে, এটাও রেয়ার কেস যে অ্যাডমিশনটা হচ্ছে যখন এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়ার পরে ওইটা যখন মানে ইউনিভার্সিটি যখন রিকমেন্ড করে তখন আসলে আর রিজেক্টেড হয় না, এটা খুব রেয়ার কেস আর কি। সেটা হচ্ছে কথা। তো মোটামুটি তাও অনেক টেনশন থাকে, যেরকম আমি অনেক টেনশনে ছিলাম। তো ফাইনালি পরে 4 মাস পর রেজাল্ট দেয়, আর এটাই হচ্ছে ওকে, মাস্টার্স এর ওকে। সো লাইক একটা কোশ্চেন, ফাইনাল। একটা কোশ্চেন এসেছে যে যদি কেউ প্রফেসর ম্যানেজ করার পরে যদি স্কলারশিপ না পাই তাহলে কি হবে? আর তো তুমি তো জাস্ট বললা যে হচ্ছে নর্মালি পাই, কিন্তু না পেলে তো আসলে হ্যাঁ, সেলফ ফাইন্যান্সে যাওয়া যায়, রাইট? সেলফ ফাইন্যান্সে যাওয়া যায়, হ্যাঁ, আসার অপরচুনিটি থাকে। আর যেটা হচ্ছে, হ্যাঁ, এটা অনেক সময় হয় যে প্রফেসর ম্যানেজ করা হয়ে গিয়েছে, স্টিল হচ্ছে অনেক সময় অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয় অ্যাডমিশন অফিস থেকে। সেটার রিজন হচ্ছে অনেক সময় অনেক প্রফেসরের, আমি এখানে আসলে এক্স্যাক্টলি বলতে পারি না, কিন্তু আমি যতদূর জানি বা শুনেছি যে ধরেন কিছু কিছু প্রফেসর হচ্ছে আগের বছর অনেকগুলো স্টুডেন্ট নিয়েছেন, উনি 2 জন বা 3 জন স্টুডেন্ট নিয়েছেন 5 জন স্টুডেন্ট থেকে অলরেডি ওনার ল্যাবে। তো পরের বছর উনি হচ্ছে কম প্রায়োরিটি পাবেন, যেটা আমি যতদূর জানি। তো ওই ক্ষেত্রে আরেকজন প্রফেসরের মানে পসিবিলিটি এখানে মানে হায়ার থাকে। তো উনি হচ্ছে আম, ওই প্রফেসরের চেয়ে বেশি নাম্বারের স্টুডেন্ট ওই বছর নিতে পারেন। এরকম আসলে আগের বছরের বা ওনাদের যে রিসার্চ গ্রান্ট থাকে, মানে সরি গ্রান্ট না, অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করে আসলে এগুলো নির্ধারণ করা হয়। তো অনেক সময় দেখা গেছে যে হ্যাঁ, অনেক প্রফেসর ম্যানেজ করার পরেও আবার সেটা, অনেক সময় না আসলে, এটাও মনে হয় রেয়ার রেয়ার কেস না, মোটামুটি খুব লিমিটেড নাম্বার যে রিজেক্টেড হয় পরবর্তীতে। এই হচ্ছে কথা। তুমি অলরেডি একটু করে বলেছিলে জাপানি ভাষা কি বাধ্যতামূলক কিনা। সো যেটা তুমি বলছিলে সেটাই, তোরা যাওয়ার পরবর্তীতে মনে হয় কিছু জাপানি ল্যাঙ্গুয়েজ বেসিক শিখতে হয়, রাইট? নেক্সট স্কলারশিপের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক না না। অ্যাপ্লিকেশনের আগে। পরবর্তীতে লাইফ লিডিং এর জন্য, সার্ভাইভিং এর জন্য হচ্ছে, আর ওই যে রিসার্চ স্টুডেন্ট হিসেবে 6 মান্থস শিখাই হয়। আর আমার ক্ষেত্রে শিখতে হয়নি, কারণ হচ্ছে আমি ডিরেক্টলি মাস্টার্স এনরোল ছিলাম। আমার গ্রাজুয়েট স্কুলে সবকিছু ইংলিশে হ্যান্ডেল করে। তো সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে যে আমাদের এটা হচ্ছে আমাদের স্টাডি পিরিয়ড থেকে এটা হচ্ছে এক্সক্লুডেড। আমাদের 6 মান্থস হচ্ছে এখানে কাউন্ট করা হয় না। কেউ চাইলে আলাদা ল্যাঙ্গুয়েজ কোর্স নিতে পারে, আলাদা ল্যাঙ্গুয়েজ মানে ওই ইউনিভার্সিটির আন্ডারেই মিক্সড হচ্ছে কভার করে টিউশন ফি, এরকম যদি চায় সে ল্যাঙ্গুয়েজ কোর্স নিতে পারে এবং ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, কিন্তু সেটা হচ্ছে আমাদের মাস্টার্স অ্যাকাউন্ট হবে না।
ওকে, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ফাইনাল ইয়ারে কি অ্যাপ্লাই করা যায় কিনা থার্ড ইয়ারের রেজাল্ট দিয়ে? যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাই, থার্ড ইয়ারের রেজাল্ট দিয়ে কি অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, এটা আসলে কেমন, একটা হচ্ছে একদম অনার্স কমপ্লিট করার পরে ফাইনাল ইয়ারের রেজাল্ট, লাইক আমি, আচ্ছা ফাইনাল ইয়ারের রেজাল্ট পাওয়ার পর অনেকে অ্যাপ্লাই করে সেটা। আরেকটা হচ্ছে আমার মতো, আম, আমি তো বেসিক্যালি বলা যেতে পারে যে আমি থার্ড ইয়ারের রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ হ্যাঁ, হুম, 7 সেমিস্টার রেজাল্ট ছিল, কিন্তু 8 সেমিস্টার জাস্ট এক্সামে আমি অ্যাপিয়ার ছিলাম। তো হুম, অ্যাপিয়ার সার্টিফিকেট অথবা এক্সপেক্টেড গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। তো হুম, সেক্ষেত্রে হচ্ছে পরের বছর যে জাপান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে এবং এনরোলমেন্ট পিরিয়ড স্টার্ট হবে সেপ্টেম্বর এন্ট্রান্সে। তো সেক্ষেত্রে এটা বলা থাকে গাইডলাইনে যে ওই বছরের মানে নেক্সট ইয়ারের সেপ্টেম্বরের আগে যদি তার রেজাল্ট সহ গ্রাজুয়েশন কমপ্লিট হয়, তাহলে সে এক্সপেক্টেড গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা আমার ক্ষেত্রে হয়েছিল আর কি। তাই। ওকে। সোহেল সরকার উনি জিজ্ঞেস করছেন যে আইএলটিএস এর সাথে যদি জেএলপিটি করা থাকে তাহলে কোনো রকম সুবিধা হয় কিনা, মানে কোনো সুবিধা আছে কিনা? উম, আমার যেটা মনে হয় জেএলপিটি মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, আমার যেটা মনে হয় যে এটা আসলে অ্যাডমিশন বা স্কলারশিপ পেতে এতটা মানে ইফেক্ট, মানে এতটা ম্যাটার করে না। এটা হচ্ছে জাস্ট, হ্যাঁ হয়তো বা কোনো একটা ক্ষেত্রে খুব লিটল কন্ট্রিবিউট করে আসলে। তবে ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সে এখানে এসে সার্ভাইভ করাটা অনেক বেশি ইজিয়ার হয়, যেহেতু আমরা জানি যে মানে জাপানের টোকিও, কিয়োটো, ওসাকা, এই সিটিগুলো হচ্ছে যেগুলো আর কি মোটামুটি পিক সিটি, সেগুলোতে হচ্ছে ইংলিশে সার্ভাইভ করা যায়। বাট অন্য সব যে কান্ট্রি সাইড এরিয়াতে যে ইউনিভার্সিটিস গুলো আছে, সেগুলোতে আসলে ইয়ে করার জন্য, মানে পড়াশোনা করার জন্য বা আশেপাশের যে কমিউনিটিতে চলার জন্য ল্যাঙ্গুয়েজটা অনেক দরকার হয়। তো ওই ক্ষেত্রে জেএলপিটি অনেক অনেক বেশি হেল্প করতে পারে। তো প্রফেসর হয়তো বা কনভিন্স করার সময়, প্রফেসর ম্যানেজ করার সময় জেএলপিটি হেল্প করতে পারে, কিন্তু অ্যাডমিশনের, হ্যাঁ মানে খুব বেশি আসলে এটা ম্যাটার করে না, আইএলটিএসটা ম্যাটার করে। এক্স্যাক্টলি। ওকে, স্যার টাইমলাইন নিয়ে দুইটা কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে এবছর কি ম্যাক্স স্কলারশিপ আবেদন প্রসেস শেষ হয়েছে কিনা, আর আহনাফ হাবিব জিজ্ঞেস করছেন সেম, যে কবে ছাড়া হয়। এই ইয়ারে আর্লি মেতে ছাড়ার কথা বলা আছে এমবাসি ওয়েবসাইটে, কিন্তু এখনো কিছু দেখাচ্ছে না, আর দেখছি না। তো এই বছরের আই থিংক জিজ্ঞেস করছে এটা এই বছর ছেড়েছে কিনা। ওকে, 2021-এর যে টাইমলাইন সেটা, তো সেটার জন্য আম, এই সেপ্টেম্বর ইউনিভার্সিটি রেকমেন্ডেড স্কলারশিপ যেটা নেক্সট, সেটার জন্য ওই সেপ্টেম্বর থেকে প্রফেসর ম্যানেজ স্টার্ট করতে হবে। এবং অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের জন্য যে পিরিয়ডটা থাকবে সেটা হচ্ছে নভেম্বরের মিড উইক থেকে শুরু করে বা লাস্ট উইক থেকে শুরু করে জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত থাকবে। এটা হচ্ছে জেনারেল টাইমলাইন। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড পিরিয়ড যেটা। আর এমবাসি রিকমেন্ডেড যেটা, সেটা হচ্ছে প্রত্যেক বছর আমি যেটা লাস্ট ইয়ার দেখেছি যে এপ্রিলের সেকেন্ড উইক থেকে হচ্ছে স্টার্ট করে, মোটামুটি এটা ডিপেন্ড করে প্রত্যেকটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সময় শুরু করে নেক্সট এই ইয়েগুলো এমবাসির উপর। এবং হ্যাঁ, এমবাসি, জাপান এমবাসির উপর ডিপেন্ড করে সেটা। তো বাংলাদেশের যেটা, সেটা হচ্ছে আমার যেটা মনে হয়, আমার এক্সপিরিয়েন্স বলে যে এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়। আর গত বছর কিন্তু এপ্রিলের 22 তারিখে হচ্ছে লাস্ট ডেট ছিল। তো এপ্রিলের শুরুর দিকেই এম্বাসির ওয়েবসাইটে বা বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে একটু খোঁজ খবর রাখা ভালো, আমার যেটা মনে হয়। তবে এই বছর যেটা, সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে আমাদের দেশের সাথে জাপানের আম, আহ, কি বলে ফ্লাইট, এগুলো সব বন্ধ। শুধু জাপান, আমাদের দেশে না, আরো লাইক ইন্ডিয়া, আরো কিছু কান্ট্রির সাথে জাপানের এই আম, মানে কি বলে ট্রাভেল ব্যান আছে। তো সেটার কারণে হয়তো বা এই বছর অ্যাডমিশনটা একটু এফেক্টেড হতে পারে। এফেক্টেড হলে হয়তো বা আমার যেটা মনে হয় যে এখনই কোনো ধরনের ডিসিশন আসবে না, হয়তো বা এই বছরের অ্যাডমিশনটা পোস্টপোন থাকতে পারে, এটা হচ্ছে। রাইট, মানে এই বছর তো সবই আসলে আনসার্টেন, সো করোনা সিচুয়েশন কোথায় যায় তার উপর হয়তো অনেক কিছু ডিপেন্ড করবে। সো এনিওয়ে, আচ্ছা, রফিকুল ইসলাম জিজ্ঞেস করছেন প্রাইমারি শিক্ষক হিসেবে মাস্টার অফ এডুকেশন কোর্স করা যাবে নাকি, বয়সের সীমাবদ্ধতা আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা। ওকে, আচ্ছা। সো উনি একজন বেসিক্যালি টিচার, ওনাদের জন্য কোনো লাইক ম্যাক্স এ কোনো সুযোগ আছে কিনা, ম্যাক্স স্কলারশিপে? হ্যাঁ, আর্টস এবং হিউম্যানিটিস স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে একটা গ্রাজুয়েট স্কুল আছে, সেটাকে বলে গ্রাজুয়েট স্কুল অফ লেটার্স অ্যান্ড আর্টস। সেটাতে আবার এডুকেশনের উপর অনেক অনেক ধরনের রিসার্চ করা হয়। জাপানে এডুকেশনের উপর অনেক অনেক রিসার্চ কি বলে
অপরচুনিটিস আছে এডুকেশনের উপর রিসার্চ করা নিয়ে আর কি। তো আমার যেটা মনে হয় একজন প্রাইমারি শিক্ষক হিসেবে মাস্টার্স অফ এডুকেশন কোর্স করা যাবে কিনা, আমার মনে হয় করা যাবে যদি উনি যে বাদবাকি রিকোয়ারমেন্টস গুলো থাকে সেগুলো যদি উনি ফুলফিল Yep. করতে পারেন, আন্ডার 35 হন, তাহলে হয়তো বা উনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং পসিবল আছে যদি উনি ওনার যে শিক্ষার্থী জড়িয়ে পড়ার উপর রিসার্চ আছে বলছেন, তো ওইটাকে যদি অনেক ভালোভাবে হাইলাইট করতে পারেন, স্ট্রং একটা রিসার্চ প্রপোজাল, আমার মনে হয় ওনার অনেক ভালো অপরচুনিটি, অনেক ভালো স্কোপ আছে আসলে অ্যাকসেপ্টেড হওয়ার। ওকে, স্যার একটা কোয়েশ্চেন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই এর ব্যাপারে কিছু বলেন। হুম, সো এটা আমি জানি না, ঠিক তুমি বলতে পারবো হয়তো রিলেটেড। আর কোন ধাপে আইএলটিএস স্কোর শো করতে হয় প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে? ওকে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস যেটা সেটা, হ্যাঁ, প্রত্যেকটা নেক্সটের যে ইউনিভার্সিটিতে গাইডলাইন দেওয়া থাকে, কোনো জায়গায় কিন্তু লেখা থাকে না যে আইএলটিএস স্কোর এত হইতেই মানে হতেই হবে, এই ধরনের কোনো কিছু লেখা থাকে না। মিনিমাম স্কোর বলতে কিছু লেখা থাকে না, সেটা আসলে কাইন্ড অফ সিক্রেট হিডেন রিকোয়ারমেন্টস, যে মিনিমাম 6 হওয়া লাগে হয়তো বা এরকম। তো যেটা বলা থাকে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, ওরা হচ্ছে ইনস্ট্রাকশনস এর যে সার্টিফিকেট সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, অথবা ইংলিশ স্পিকিং, নেটিভ ইংলিশ স্পিকিং যে কান্ট্রি থাকে, ওই কান্ট্রিগুলো থেকে যারা আসে ওরা আবার হচ্ছে ওইখানে হচ্ছে আইএলটিএস না দিয়ে, ল্যাঙ্গুয়েজ স্কোর না দিয়েও হয়, টেস্ট ল্যাঙ্গুয়েজ স্কোর দিয়ে না হয়, মানে হয় আসলে। তো তখন হচ্ছে সেটার জন্য আসলে অনেক স্ট্রং বা ওই যে প্রিভিয়াস ইউনিভার্সিটি যেটা থেকে আসছে সেই ইউনিভার্সিটির যে ডিন অথবা হায়ার অথরিটি থাকে, ওইটা থেকে হচ্ছে একদম অফিসিয়ালি সার্টিফাইড সার্টিফিকেট থাকতে হবে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস হচ্ছে ইংলিশ ছিল। ওই ক্ষেত্রে হয়তো বা এক্সামিনেশন হতে পারে, আইএলটিএস স্কোর লাগবে না। এবং এটা ওরা অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে, এমন না যে আহ, আল্লাহ অ্যাকসেপ্ট করবে নাকি করবে না, এরকম না আসলে। যদি এটা ভ্যালিড হয়, সার্টিফাইড হয়, ওরা অবশ্যই অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আমরা বাকি কোয়েশ্চেন গুলো পরে নেব। তার আগে সামনে বিষয়ে কভার করছি এবং স্কলারশিপের সবাইকে মোটামুটি জিজ্ঞেস করে যে সরি ভাই, আমি শুনতে পাচ্ছি না। কোনোভাবে ইকো হচ্ছে আবার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি বললাম যে তুমি একটু কভার করছিলে যে সোশ্যাল সায়েন্স এবং আর্টস এর জন্য হুম। সুবিধাটা। সো এই স্কলারশিপে তোমার জানা মতে এই ব্যাকগ্রাউন্ড থেকে কেমন মানুষজন যাচ্ছে জাপানের এই স্কলারশিপ নিয়ে, বা সুবিধা কেমন? তুমি নিজে সোশ্যাল সায়েন্সে, দ্যাটস ভেরি গুড থিং। সো ওভারঅল কেমন যাচ্ছে এবং কেমন সুযোগ আছে? আমি যতদূর জানি আসলে এই স্কলারশিপটা যেটা আগে বলেছি, এডুকেশন, কালচার, স্পোর্টস, টেকনোলজি সবকিছুতেই কিন্তু মানে কভার করে। তো সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, হিউম্যানিটিস যেটাকে বলে, বা কমার্সের স্টুডেন্ট, সব ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট আসলে এখানে পড়াশোনা করে আসতে পারে, করতে আসতে পারে এই স্কলারশিপের আন্ডারে। তো ওই ক্ষেত্রে আমরা যেটা জানি যে জাপান টেকনোলজির জন্য অনেক মানে ভালো একটা কান্ট্রি। তো ওই ক্ষেত্রে অনেকে স্টেমের সাবজেক্ট থেকে আসে বা টেকনোলজির যে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে আসে। তো এটা আসলে আমরা চুজ করি, ওই মানুষগুলো চুজ করে, ওরা আসে, বেশি অ্যাকসেপ্টেড হয়, সেজন্য ওই নাম্বারটা অনেক হাইলি, আই মিন হাইলাইটেড থাকে। কিন্তু সোশ্যাল সায়েন্সেরও অনেক অপরচুনিটি আছে, লাইক আগে হয়তো বা লাইক 10 ইয়ার্স আগে হয়তো বা এতটা হাইলাইটেড ছিল না, কিন্তু এখন হচ্ছে জাপান গভর্নমেন্টও সোশ্যাল সায়েন্সের বা আর্টসের স্টুডেন্টদের উপর স্টুডেন্টদেরকে অনেক মানে কি বলে, অনেক ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস না অ্যাকচুয়ালি, মানে সেম সেম প্রায়োরিটি দিচ্ছে। এবং কথা হচ্ছে ওই যে প্রফেসর ম্যানেজ করা, যদি ওইভাবে ম্যানেজ করে আসতে পারে, তাহলে তো আই মিন কি বলে, অপরচুনিটি সেম, স্কোপ সেম, সায়েন্সের স্টুডেন্টদের মতোই। আর আর যেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেক ইউনিভার্সিটিতেও গ্রাজুয়েট স্কুল থাকে, লাইক আমি অলরেডি মেনশন করেছি, গ্রাজুয়েট স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স, লিগাল স্টাডিজ, ল, তারপর হচ্ছে কমার্সের জন্য বিজনেস স্কুল থাকে। তো ওইগুলো হচ্ছে আসলে ডিপেন্ড করে যে কে কিভাবে হচ্ছে অ্যাপ্রোচ করে আসতে পারে এতদূর। তো সায়েন্সের ওরা আসে, আমরা সিনিয়র পাই অনেক সায়েন্সের, আমরা সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করতে পারি, তো ওইটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়। আর্টসের হচ্ছে মানুষজন এত বেশি হাইলাইট করে না, তো এত বেশি হেল্প পাওয়া যায় না, যার কারণে অনেকে অনেক মানে কি বলে ডিমোটিভেটেড হয়। এটা হচ্ছে রিজন। তবে আমার মনে হয় যে সিমিলার অপরচুনিটিস আছে, সেম। গ্রেট, ইয়েস। সো এটা আমিও জানতাম হয়তো বা জাপান টেকনোলজি বেস, মনে হয় জাপানি স্টেমে শুধু স্কলারশিপ বেশি দেয়, বাট এখন জানলাম যে আসলে সব জায়গায় স্কোপ আছে বা সবার জন্য আছে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে আরো দু তিনটা কোয়েশ্চেন নিব, তার ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে তোমার একটু জাপানিজ এক্সপিরিয়েন্স শুনবো, তারপর আমরা শেষ করে দিব। অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে প্রায়। তো
মেহেদি জিজ্ঞেস করছেন এমবাসি রিকমেন্ডেড অ্যান্ড ইউনিভার্সিটি রিকমেন্ডেড কি একই নোটিশে ছাড়া হয় নাকি ভিন্ন সময় ভিন্ন নোটিশে দেয়? যেটা অলরেডি বলেছি, রাইট। টাইমলাইনটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, মেহেদি, আই থিঙ্ক আপনি একটু যদি লাইভ শেষ করার পর আবার শুনেন তাহলে আপনি অ্যান্সারটি পেয়ে যাবেন। সেম টাইপ অফ কোয়েশ্চেন, একসাথে কি ইউনিভার্সিটির এমবাসি রিকমেন্ডেড অ্যাপ্লাই করা যায় কিনা? এটা অনেকের মাথায় আসে, আমার নিজের মাথায় আসছিল যে ওকে, অপরচুনিটি কোনোভাবেই মিস করা যাবে না, আমি দুইটাতেই অ্যাপ্লাই করতে পারি দেন। কিনা। তো আসলে কথা হচ্ছে, হ্যাঁ, অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু হোয়াট ইফ, যে আপনি অ্যাকসেপ্টেড হয়ে গেলেন একটাতে, তখন কিন্তু এখানে এসে ঝামেলা ক্রিয়েট হয়। তো আমার মনে হয় যেটা, আহ, ও আচ্ছা, এম্বাসির জন্য যদি অ্যাপ্লাই করেন তো আপনি এপ্রিলে অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেন তো আগের বছরের নভেম্বর থেকে জানুয়ারির মাঝে অ্যাপ্লাই করবেন। তো ইন দ্য মিন টাইম আপনার কি হবে, অলরেডি আপনি জানবেন যে আপনি অ্যাকসেপ্টেড হচ্ছেন কিনা, কারণ আপনি প্রফেসর ম্যানেজের মাধ্যমে আসতেছেন ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে। সো আপনাকে হচ্ছে হয়তো বা এম্বাসির জন্য অ্যাপ্লাই করতে হবে না। আর যদি ওই প্রফেসর ম্যানেজ না করতে পারেন, নেগেটিভ রেজাল্ট আসে, তখন ওই ক্ষেত্রে আপনি এম্বাসির জন্য পরের বছর এপ্রিলে অ্যাপ্লাই করতে পারেন, এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময় অ্যাপ্লাই করতে পারেন। তো ওকে, মানে ক্রস ইয়ে হচ্ছে না আর কি। আই থিঙ্ক যে কোয়েশ্চেন করেছে আপনি ক্লিয়ার। রমি খান আস্কিং যে হচ্ছে জাপানের জব সেক্টর অপরচুনিটি, কোন সেক্টর জব অপরচুনিটি বেশি? আচ্ছা, কোন জব ওয়েবসাইট পপুলার ইন জাপান? এনিওয়ে, আমরা আসলে কথা বলছিলাম স্কলারশিপ নিয়ে। তো আই ডোন্ট নো সালমা, তুমি এটা নিয়ে কিছু জানো কিনা? আহ, জানি লিটল, বলবো। ওকে, একটু করে বলো, সমস্যা নেই। জাপানের কোন সেক্টরে জব অপরচুনিটি বেশি, আমি ফার্স্টেই বলবো আইটি সেক্টর। আইটি সেক্টরের জন্য জাপান, আমার যতদূর আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আইটি সেক্টরের জন্য জাপান অনেক বেশি ওপেন। তো সেটা হচ্ছে অনেক সময় যে ভোকেশনাল মানে কলেজ বা পড়াশোনা যেটা শেষ করে সেটার পরপরই কিন্তু এখানে এসে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখে, ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আরেকটা ডিপ্লোমা কমপ্লিট করে আইটির উপর, এবং ওরা অনেক ভালো জব পায়। তো মোট কথা হচ্ছে, জাপানে মনে হয় যেটা আইটির জন্য, স্টেমের সাবজেক্টের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য অবশ্যই ভালো অপরচুনিটি আছে জবের। এবং তবে জব জব পাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখানে আছে, স্কলারশিপের জন্য না হোক। এখানে জব পাওয়ার জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, সেটার একটা সার্টেন লেভেল থাকে, কিন্তু ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তো যদি কখনো কারোর এরকম প্ল্যান থাকে, সে তো আমি রেকমেন্ড করব আগে থেকেই বাংলাদেশে আসলে ভালোভাবে জব শেখার, আর সরি, ল্যাঙ্গুয়েজ শেখার। তো ওই ক্ষেত্রে হচ্ছে জাপানে আসলে অনেক ভালো অপরচুনিটি পাওয়া যায় আসলে। আর কোন জব ওয়েবসাইট পপুলার ইন জাপান, আমি আসলে মাস্টার্স স্টুডেন্ট, তো আমি এখনো জব সার্চিং স্টার্ট হয়নি আমার, তো আমি ওয়েবসাইট নিয়ে বলতে পারবো না। এনিওয়ে, সরি। গুগল করলে রমি খান আই থিঙ্ক আপনি পেয়ে যাবেন, ম্যাটার অফ গুগল। সো সালমা, এখন হচ্ছে একটু শুনবো তোমার জাপান অভিজ্ঞতা। আহ, খুব বেশি বলার দরকার নেই কারণ আমি জানি তোমার 1 ঘন্টা শেষ এবং রাত হয়ে গেছে। তো জাপানে যাওয়ার পর থেকে ওভারঅল, আমি দেখেছি অনেকগুলো ছবি, যে এত সুন্দর জাপান দেখতে। তো তুমি কতটুকু দেখেছো, বা ওভারঅল জাপানে এই স্কলারশিপে যাওয়ার পরে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস করেছো কিনা, বা এমন কোনো কিছু জানানোর আছে কিনা যেটা আসলে জানা একটা দরকার? পয়েন্ট করতে চাই, হুম। যে কস্টের ব্যাপারটা, অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের জন্য, আই মিন এখানে স্কলারশিপ নিয়ে আসার আগ পর্যন্ত কোন ধরনের কতটুকু কষ্ট লাগে, এটা অনেকের মনে কোয়েশ্চেন থাকে আসলে। রাইট, রাইট। আচ্ছা, এটা আমি জাস্ট একটু কভার করতে চাই। শিওর। তো আমার আমার যেটা মনে হয় যে পাসপোর্ট, আইএলটিএস এগুলো তো লাগবে, এগুলো সবার জন্যই লাগে, এগুলো ম্যান্ডেটরি। এইগুলোর যে কস্ট থাকে সেটা বাদ দিয়ে আহ, কিছু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে অ্যাপ্লিকেশন ফিটা কত হয়। তো আগেই বলেছি যে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভ ওয়েভ করে অথবা রিফান্ড করে পরবর্তীতে। সো হয়তোবা ইনিশিয়ালি 5,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত হচ্ছে পে করতে হতে পারে, সেটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটি কতটা পেমেন্ট হচ্ছে, যেটা মানে কতটা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে, তার কতটা কেমন হয়, সেটা ইউনিভার্সিটি ভ্যারি করে। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, 5,000 ইয়েন ছিল, মানে বাংলাদেশের টাকায় হয়তো বা 3,000 টাকার মতো হবে। সেটা আমার হচ্ছে লাগেনি, কারণ আমার ইউনিভার্সিটিতে আবার হচ্ছে 35টা ডেভেলপিং কান্ট্রির জন্য অ্যাপ্লিকেশন ফি ওয়েজ। তো সেটার মাঝে বাংলাদেশ হচ্ছে লিস্টেড। তো যার কারণে আমার হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে, অ্যাপ্লিকেশন যে ডকুমেন্টস সেগুলো হচ্ছে আমাকে পোস্টাল মেল করতে হয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো ওইটার জন্য যে কস্ট কস্ট লাগে সেটা শুধু লেগেছে, আর কোনো কস্ট লাগেনি। এটা হচ্ছে কথা। তো আমার মোটামুটি আইএলটিএস এবং পাসপোর্ট ছাড়া এখানে স্কলারশিপে অ্যাকসেপ্টেড হওয়ার পর্যন্ত এবং আসার জন্য শপিং এর কস্ট ছাড়া আর কোনো কস্ট লাগেনি। এটা হচ্ছে কথা। ওকে। তো এখন আসি হচ্ছে যেটা বলছিলাম, তোমার কোনো চ্যালেঞ্জ আছে কিনা বা কোনো চ্যালেঞ্জ ফেস করেছো কিনা এ পর্যন্ত, একটু যদি বলো, বা তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কি জাপানে?
Okay. Motivate people, but give the real information. Okay. Um, yeah, I mean, আমার ইউনিভার্সিটিটা হচ্ছে টোকিওতে। Mhm. টোকিও তো একদমই বলা যেতে পারে মানে কি বলে আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে যে 7 ওয়ান্ডারল্যান্ড বলা হয়, সেটার মাঝে হচ্ছে টোকিও একটা। তো মোটামুটি টোকিওতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানা থাকলে সার্ভাইভ করা পসিবল। আর বিশেষ করে যেহেতু আমার ইউনিভার্সিটির, আমার গ্রাজুয়েট স্কুলের এনভায়রনমেন্ট হচ্ছে টোটালি ইন্টারন্যাশনাল। এখানে 80% স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইউএস, ইউকে, জার্মানি, আই মিন ইউরোপ থেকে শুরু করে এশিয়ান কান্ট্রি সব মানে কান্ট্রি স্টুডেন্টরা আসে। 20% স্টুডেন্ট হচ্ছে শুধুমাত্র জাপানিজ। তো মোটামুটি দেখা গেছে আমার ক্লাসে হয়তো বা একজন জাপানিজের সাথে আমি জাপানিজকে ফেস করছি। তো ওই ক্ষেত্রে সবাই ইংলিশেই কমিউনিকেশন করতেছে। তারপর হচ্ছে আম, তারপর হচ্ছে ওই অফিসের যারা থাকে, অফিসের সবাই হচ্ছে ইংলিশেই কমিউনিকেট করে। সবকিছু মিলিয়ে দেখা গিয়েছে যে আমার আমার এখানে একাডেমিক দিক থেকে ল্যাঙ্গুয়েজের জন্য কোনো ব্যারিয়ার আসে না, মানে আমি কোনো ব্যারিয়ার ফেস করি না। কিন্তু ডিফিকাল্টিস ফেস করা হয় যখন আমি বাহিরে থাকি, যখন আমি মানে শপিং করি, যখন আমি হচ্ছে কিছু কেনাকাটা করি। ওরা বুঝে, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে করা যায় এবং ইংলিশ অনেকে বুঝে, কিন্তু আমার যেটা মনে হয় অনেকে হয়তো বা পার্ট টাইম করতে চাইতে পারে। যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকতো তাহলে পার্ট টাইমটা পসিবল ছিল। ওয়ার্ক অপরচুনিটিস থাকে, অনেকে প্রাইভেটলি ফিনান্স স্টুডেন্ট থাকে। তো ওইসব ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি যেটা ফেস করি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা আমার জন্য এখানে ব্যারিয়ার হিসেবে আমি ফেস করেছি আসলে। কিন্তু এই যে আমি আমি যেটা বলবো, আমি বেসিক্যালি হিজাব পরি এখানে বাহিরে। তারপর হচ্ছে প্রেয়ার টাইম থেকে শুরু করে হিজাব পরা, ড্রেস আপ, আপনার কোনো কিছুতে ওরা কোনো ধরনের নোটিস করে না আসলে। ওরা অনেক বেশি ফ্রেন্ডলি হয়। ডিফিকাল্টিসের চেয়ে আসলে এখানে ফ্যাসিলিটিসের ইয়াটাই বেশি, সুবিধাই অনেক বেশি। ওরা অনেক বেশি ফ্রেন্ডলি হয়, আর অনেক বেশি কি বলে, কর্ডিয়াল হয়, আর অ্যাকসেপ্টেড মাইন্ডের হয়। এটাই হচ্ছে কথা। Great. ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমার এখানে একমাত্র প্রবলেম যেটা আমি ফেস করি আসলে। Yeah. আরেকটা প্রবলেম আছে, জাপানিজ ভাষায় অনেক লাউডলি কথা বলা যায়। এটা মোটামুটি সব জায়গায় সেম। এনিওয়ে, হ্যাঁ, যে এক জায়গায় কালচার হয়তো বা এক এক রকম, এটা হতেই পারে। এনিওয়ে, সো আই থিঙ্ক আমরা শেষ করে দিব। সালমা, আমরা হচ্ছে 1 ঘন্টার 7 মিনিটের মতো কথা বলেছি অলরেডি। আমরা চেষ্টা করেছি স্কলারশিপের টোটাল সবকিছু নিয়ে কভার করতে। যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনলেন এবং বা এই লাইভটি যারা শুনবেন, তারা আশা করি এই লাইভ থেকে উপকৃত হবেন বা আশা করি ইনফরমেশন গুলো অলরেডি পেয়েছেন। এরপরও যদি কোনো ইনফরমেশন আমরা না দিয়ে থাকি বা কভার না করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই পোস্টের কমেন্টে আমাদেরকে জানাতে পারেন বা হচ্ছে আমার এই পেজ ইনবক্স করতে পারেন। আমি হচ্ছে সালমার সাথে রিচ করে অথবা যারা আছে ম্যাক্সটে আমার আরো ফ্রেন্ড, ওদের ওদের সাথে কথা বলে হয়তোবা আমরা রেসপন্স করার চেষ্টা করব। বাট আলটিমেটলি সব লাইভের মতো এই লাইভেও বলছি যে আসলে আমাদের টার্গেট হচ্ছে ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়া এবং একটু ইন্সপায়ার করা বা ওয়ে গুলো জানানো। বাকি কাজটুকু কিন্তু আপনাকেই করতে হবে। আমরা জাস্ট বলতে পারি আসলে এটা এভাবে এভাবে করতে হয়। বাট ইনফরমেশনের অভাবে যেন কারো একটা ভালো অপরচুনিটি মিস না হয়, এটা হচ্ছে আমার অন্যতম একটা চাওয়া। অ্যান্ড দেন আরেকটা চাওয়া হচ্ছে একটুখানি যে সাহস দরকার, যে সালমা যেটা করেছে, অনার্স শেষ করে মাস্টার্স না করেই এই পিচ্ছি একটা মানুষ, লাইক কেন পিচ্ছি বলছে আসলে, আমরা পড়াশোনা শেষ করেছি 2014-15-তে, সেক্ষেত্রে সালমা শেষ করেছে মাত্র 18-19-এ। তো আমরা যখন বের হই তখন সে ঢুকে, বাট শি ওয়াজ সো ক্লেভার। আমি বলবো এই কারণে যে মাস্টার্স বাংলাদেশে করে এখানে ডাবল মাস্টার্স আসলে কোনো দাম নেই, বা আমরা একটা মাস্টার্স করে এসেছি এখানে, বাট এই মাস্টার্স লাগছে না এখানে, কেউ জিজ্ঞেস করে না তুমি মাস্টার্স করেছো কিনা। আন্ডারগ্রেড ইম্পর্টেন্স, তো সেক্ষেত্রে যে কুইক ডিসিশন নিয়ে যে চলে এসেছে মাস্টার্স করতে জাপানে একটা ম্যাক্স স্কলারশিপ নিয়ে, আই থিঙ্ক আপনারাও সেটা করতে পারেন, বা যারা অলরেডি পড়াশোনা শেষ করেছেন তারাও চাইলে করতে পারেন। জাস্ট অ্যাপ্লিকেশন প্যাকেজ স্ট্রং করলেই হয়ে যায়, বা একটু প্রিপারেশন চোখ কান খোলা রাখলে হয়ে যায়। ওকে, সো এই ছিল আজকে আমাদের দিক থেকে। সো সালমা, এনি ফাইনাল ওয়ার্ডস টু দ্য পিপল? কোনো কিছু বলতে চাও কিনা? হ্যাঁ, অনেকে হচ্ছে এসওপি নিয়ে কোয়েশ্চেন করে যে হুম, অন্য সব কান্ট্রিতে কিন্তু এসওপি, মানে এসওপি যেটা স্টেটমেন্ট অফ দ্য পারপাস, যেটা দরকার হয় হুম, ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য কিন্তু লাগে। আর সেটা কিন্তু জাপানে, আমার যতদূর এক্সপিরিয়েন্স, যে জাপানে এটা লাগে না। কিন্তু এটার পরিবর্তে
জাপানিজ যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকে সেখানে কিছু কোয়েশ্চেন্স থাকে, সার্টেন কোয়েশ্চেন থাকে, সেগুলোর জন্য আসলে একটু আগে থেকে প্রিপেয়ার থাকা, মানে যেহেতু কোয়েশ্চেন গুলো অনেক ম্যাটার করে, আসলে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো অনেক ম্যাটার করে, ওইগুলো হচ্ছে নেক্সট পাওয়ার জন্য অনেক হেল্প করে। তো ওইগুলো জাস্ট গতানুগতিক মানে অ্যান্সার করে দিলেই আসলে হয় না, ওইগুলোকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করা যায়, লিঙ্ক আপ করা যায়। তো দেখা গেছে একটা কোয়েশ্চেন ফেস করতে হয় যে আমরা কেন হচ্ছে মনে করি যে আমরা এই স্কলারশিপটা আমাদের কেন দরকার, আমি কেন মনে করি যে এই স্কলারশিপটা আমার, মানে আমি এই স্কলারশিপটা পেয়ে কি করব, এটা আমার কেন দরকার, এটার জন্য আসলে মানে অ্যান্সার রেডি করে রাখা উচিত, অনেস্ট হওয়া উচিত যে আমি তো মানে প্রাইভেটলি ফিনান্স স্টুডেন্ট হিসেবে আসতে পারবো না, এবং যদি আরো কোনো ভ্যালিড রিজন থাকে সেগুলো শো করা উচিত। আরেকটা কোয়েশ্চেন থাকে যে আম, আমি হচ্ছে আমার স্কলারশিপটা শেষ হওয়ার পর, আমার স্টাডি প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমি কিভাবে হচ্ছে সার্ভ করব, জাপান কিভাবে বেনিফিটেড হবে বা আমার হোম কান্ট্রি কিভাবে বেনিফিটেড হবে। তো ওইখানেও ট্রিকি কিছু কোয়েশ্চেন্স থাকে যেগুলোর জন্য আসলে আগে থেকে প্রিপেয়ার থাকা ভালো। যখন অ্যাডমিশনের মানে পিরিয়ড আসে তখন তো হয়তো বা অনেক কিছু আমরা একসাথে রেডি করি, তখন হয়তো বা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমরা খুব, মানে আমরা মনে করি কি জাস্ট অ্যান্সার করে দিই, কিন্তু আসলে কিন্তু এগুলো ম্যাটার করে, কারণ এই যে আমার মতো যাদের ডিরেক্ট অ্যাডমিশন হয়, আম, যেটা প্রফেসর পরে ম্যানেজ হয় আগে না, তো তখন কিন্তু ডকুমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ফার্স্ট স্ক্রিনিংটা হয়। তো আমার যেটা মনে হয় যে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে ফার্স্ট স্ক্রিনিং এ সিলেক্টেড হতে। পরবর্তীতে না হয় আমি সুযোগ পেয়েছি মানে প্রফেসরকে কনভিন্স করার বা এন্ট্রান্স এক্সামে ভালো পারফরমেন্স দেখানোর। তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের কিছু কোয়েশ্চেন্স থাকে লাইক স্ট্রং পয়েন্টস, উইক পয়েন্টস, তো এগুলো আসলে নিয়ে প্রিপেয়ার থাকা ভালো, ভালো একটা অ্যান্সার নিয়ে। তারপর যাদের স্টাডি গ্যাপ থাকে, স্টাডি গ্যাপ নিয়ে। আর রিসার্চটা অবশ্যই আমার মনে হয় সবকিছু থেকে রিসার্চ প্রপোজাল যেটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং হওয়া উচিত। তবে এটাও ঠিক, যারা মাস্টার্স করতে আসে তাদের কাছ থেকে প্রফেসররা অনেক বেশি হাই কোনো কিছু রিসার্চের দিক থেকে এক্সপেক্ট করে না। ওইখানে মানে ওই ইউনিভার্সিটি যাওয়ার পরেই ওরা হচ্ছে রিসার্চ আসলে বেসিক্যালি শিখে, লাইক আমি এখানে আসার পর এখন শিখছি, কিন্তু তখনও তাও চেষ্টা করতে হয় যে যতটা স্ট্রং পসিবল আর কি রিসার্চ প্রপোজালটা যেন স্ট্রং হয়। হয়তোবা রিসার্চ কোয়েশ্চেন গুলো অনেক বেশি আম, মানে স্পেসিফাইড হয় না আসলে, অনেক বেশি ফোকাসড হয় না, কিন্তু যে ব্যাপারগুলো সেটার ইম্পর্টেন্সটা কতটুকু, যে রিসার্চের টপিকটা সেটা কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে শো করাটা অনেক বেশি দরকার। তো এই হচ্ছে কথা। তো রিসার্চ প্রপোজালটা যদি স্ট্রং হয় আমার মনে হয় যে বাদ বাকি রিকোয়ারমেন্টস গুলো যদি কভার করতে পারে তাহলে অ্যাডমিশন এবং স্কলারশিপ অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেশি হায়ার হয়ে যায়। এই হচ্ছে কথা। থ্যাংক ইউ সো মাচ এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য সালমা। আসলে যেহেতু তুমি গিয়েছো, তুমি অবশ্যই অনেকগুলো কোয়েশ্চেন পাওয়ার কথা তোমার ফ্রেন্ড সার্কেল বা জুনিয়র্স যারা তোমাকে চিনে। সো আই থিঙ্ক এই লাইফটুকু ওদের জন্য অনেক হেল্প হবে যদি তুমি শেয়ার করো তোমার কোনো ইন্টারনাল গ্রুপে। যে কারণ হচ্ছে আমিও, আমার এই উদ্যোগের একটা বড় কারণ হচ্ছে আমিও নিজেও সেম টাইপ অফ কোয়েশ্চেন ফেস করেছি এখানে আসার পরে, যে কিভাবে আসবো, কি করব, বা প্রতিদিনই কোনো না কোনো কোয়েশ্চেন পাচ্ছি। সো আই থিঙ্ক ইনফরমেশন অনেকে জানে না, জানানো উচিত, তার জন্য আসলে আমাদের এই উদ্যোগ। তো সালমা, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য এবং আমাদের আহ, সাথে জয়েন করার জন্য। সো আই থিংক তোমার ইনফরমেশন গুলো অনেক বেশি কাজে লাগবে, আর যারা দেখছেন আমাদেরকে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভ গুলো কন্টিনিউ চলবে। কালকে হচ্ছে আমরা লাইভে আসছি আইএলটিএস প্রিপারেশন নিয়ে, যদিও অনেক অনেক ইনফরমেশন আছে, তারপরে হচ্ছে আমি চেষ্টা করব যতটুকু বেসিক থেকে কভার করা যায় আইএলটিএস নিয়ে। আমাদের একজন গিয়ে সাথে থাকবেন। সো কালকে রাত 9টায় আই থিংক, অথবা টাইমটা জানিয়ে দিব, এখন টাইমটা ফিক্সড না। সো কালকে দেখা হচ্ছে আবার। সো সালমা, থ্যাঙ্কস আপু, ভালো থাকো। মানে আমার থ্যাঙ্কস জানানো উচিত, এটা আমার লাইভে মানে ফার্স্ট লাইফের ফেসবুকে বা যেটাই হোক ফার্স্ট লাইফ। সো ফার্স্ট লাইফটা মেমোরেবল হয়ে থাকলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর আমি খুব হ্যাপি যে সবার সাথে আমার এক্সপিরিয়েন্স, আমার জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি। আমি আশা করি আরো অনেক বেশি স্টুডেন্ট হচ্ছে ইন্সপায়ার্ড হবে। আর জাপান কেন সেটা, যে জাপান এশিয়ান কান্ট্রি সেজন্য যে নেগলেক্টেড এরকম না, কিন্তু আসলে কিন্তু রিসার্চের দিক থেকে জাপান, চায়না, তারপর হচ্ছে সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো কিন্তু অনেক এগিয়ে আছে। তো আমার যেটা মনে হয় আর কি যে এখন এশিয়ান মানে ফোকাসটা যদি এশিয়ান কান্ট্রির উপরেও হয়, লাইক জাপানেও হয়, সেটাও কিন্তু অনেক ভালো, কিন্তু সেটার হ্যাঁ অবশ্যই ভালো রিসার্চ করতে হবে, সেটার উপর ডিপেন্ড করতেছে। আমার মনে হয় যে আম, আসলে কেউ যদি ইন্সপায়ার্ড হয়ে কারোর যদি হেল্প হয় এই আমার লাইফ থেকে বা আমার ইনফরমেশন থেকে, আমি অনেক হ্যাপি হব। আর সবাই হচ্ছে ভালো থাকবেন। আর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যেটা বলছি আসলে লাইক খুব মন থেকেই বলছি। থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। ওকে, সো সি ইউ
next live. Bye bye. Yeah, thank you. Assalamu alaikum.